নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 19শে মে। আজ দেখতে গেলে একটা খুব ইম্পর্টেন্ট দিন, বিশেষ করে নাট্য জগতের জন্য আজ একটা খুব ইম্পর্টেন্ট দিন বলে আমার মনে হয়। আজ ভারতীয় নাটকের তিনজন পথিকৃৎ, অন্যতম পথিকৃৎ আজ গিরিশ কার্নাড তার মধ্যে একজন। গিরিশ কার্নাডের জন্মদিন এবং আজ শ্রী শম্ভু মিত্র এবং বিজয় টেন্ডুলকারের মৃত্যুদিন। এই সবকিছুকে মাথায় রেখেই আজ সন্ধেবেলা এরকম একটা সময়, যেন একটা খারাপ সময় রাদার, যেদিন যখন প্রতিদিন সকালবেলা উঠেই আমাদের একটা করে মৃত্যু সংবাদ শুনতে হয়, আপনজনদের চলে যাওয়ার খবর শুনতে হয়। কেউ ভালো নেই, খুবই কবন্ধ সময়ের মধ্যে আমরা দিন কাটাচ্ছি। তবু তবু আমাদের এগিয়ে যেতে হয়, কাজ করতে হয়। শিল্পের মধ্যে থাকলে বোধহয় একটুখানি আত্মার শান্তি মেলে বলেই মনে হয়। তাই আজকের এই সন্ধ্যার আয়োজন, চেনা মুখ অচেনা উন্মোচন। আয়োজনে তাঁতঘর ফিল্মস এবং আর্ট ওয়েভ ইন্ডিয়া। আজ গিরিশ কার্নাডের ৮৩তম জন্মদিন। মূলত তার আঁকা ছবি এবং তার বিভিন্ন দিক, তার নাটক, তার সাহিত্য, সবটা নিয়েই আজ আমাদের আড্ডা ভরে উঠবে। বিশেষ কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হলো। সেজন্য আমি আমাদের দর্শক বৃন্দের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যান্ত্রিক গোলযোগ তো আমাদের হাতে নেই, যন্ত্র তো সবটা আমাদের কন্ট্রোলে চলে না অবশ্যই। সেই জন্য আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হলো, আপনারা নিজ গুণে মার্জনা করবেন জানি। আর একটা খারাপ খবর আমাদের জন্য, দর্শকদের জন্য, আমাদের এই অনুষ্ঠানে, আজকের অনুষ্ঠানে প্রাক কথন করবার কথা ছিল বিশিষ্ট নাট্যকার শ্রী বিভাস চক্রবর্তী, কিন্তু মানে খুবই শারীরিকভাবে অসুস্থ তিনি, এবং এই শারীরিক অসুস্থতার কারণেই তিনি কোনোভাবেই আজ আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না। তার জন্য তিনি নিজেও খুবই দুঃখিত এবং আমরা তো খুবই দুঃখিত, কারণ আমাদের একটা আশা ছিল আজকে বিভাসবাবু থাকবেন। যাই হোক, কিন্তু এই রকম একটা খারাপ সময়ে শারীরিক অসুস্থতাকে তো আমরা কোনোভাবেই আটকাতে পারি না। তাই আজকে বিভাসবাবু থাকতে পারছেন না, কিন্তু আমাদের বাকি অতিথিরা সবাই থাকছেন। আমি একে একে এবার সেই সমস্ত অতিথিদের আমাদের এই ভার্চুয়াল মঞ্চই বলতে পারি, এই স্ক্রিনটাকে এখানে আস্তে আস্তে ডেকে নেব। তার আগে আমার সঙ্গে আমার আজকে যে মূল অন্যতম সঞ্চালক, আর্ট ওয়েভ ইন্ডিয়ার কর্ণধার শ্রী শুভব্রত নন্দী, আমি শুভদাকে অনুরোধ করছি। শুভদা, এবার আমরা তাহলে আস্তে আস্তে অনুষ্ঠানটা এগোই, আমরা আর সময় নষ্ট করবো না, অলরেডি আমরা দেরি করে ফেলেছি। আমি আস্তে আস্তে বাকি অতিথিদেরও আমাদের সঙ্গে যোগ করে নিতে চাই। এবার মূল অনুষ্ঠান শুরু করি। প্রাক কথন তো আমরা পাচ্ছি না, এটা আমাদের কাছে খুবই দুঃখের বিষয়, কিন্তু আমরা আমাদের বাকি অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে চাই। সকলকে নমস্কার জানিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করছি। আসলে যেটা মাল্যবান বলল প্রথমেই, সেটা খুবই এখনকার সময় খুবই গুরুত্বপূর্ণ কথা। যে এই যে কোভিড অতিমারিতে আমরা যখন ভীত সন্ত্রস্ত, তখন অনেক কথা ভাবতে পারেন যে এই সময় ধরনের অনুষ্ঠান কেন। আসলে আমরা এই কোভিড মৃত্যু মিছিলের মধ্যে প্রতিনিয়ত যে নেগেটিভ বা নেতিবাচক মানসিকতা, যে ডিপ্রেশন বা বিষণ্ণতা আমাদের গ্রাস করছে, তা থেকে তো আমাদের বেরোতেই হবে। আর সে বেরোতে গেলে শিল্প, সাহিত্য, নাটক, ছবি, এগুলি আমাদের অবলম্বন হতে পারে, হয় ইনফ্যাক্ট। আর আমি ছোট্ট একটা ঘটনা বলবো। আজ থেকে ঠিক 3 দিন আগে, 16ই মে, সালটা কিন্তু 1918। জোড়াসাঁকোতে বিচিত্রা সাহিত্য সভা শুরু হবে। রবীন্দ্রনাথ এসে পৌঁছননি তখন। এমনি উনি কখনো দেরি করেন না, কিন্তু কোনো কারণে উনি বেশ কিছুটা দেরিতে এলেন। এসে উনি সুচারুভাবে সমস্ত সভার কাজ সম্পন্ন করলেন। সভার শেষে কবির খুব ঘনিষ্ঠ একজন জিজ্ঞেস করলেন, আপনার কন্যা এখন কেমন আছেন? তখন রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধুরীলতা, যাকে আমরা বেলা বলে জানি, তিনি টিউবারকুলোসিসে আক্রান্ত ছিলেন। রবীন্দ্রনাথ খুব শান্ত গলায় উত্তর দিয়েছিলেন, আর তো নেই, আজই চলে গেছে। ওসব কাজ সম্পন্ন করে আসতেই তো একটু দেরি হলো। প্রশ্নকর্তার এই উত্তরে কি হয়েছিল আমাদের জানা নেই, কিন্তু আপামর মনুষ্য জাতিকে রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন শোককে উদযাপন করতে নেই, নিজের মধ্যে রাখতে হয়। আজ তাই অস্থির সময় ওনাকে স্মরণ করে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে
আমাদের উঠে দাঁড়াতেই হবে। গিরিশ কার্নাড, যার আজকে 83তম জন্মদিন, তাকে নিয়ে আজকের অনুষ্ঠান, এটা একটা ছোট্ট প্রথমে আমি বলে রাখি যে এই অনুষ্ঠানটা তো পরে আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসে। প্রথম আমরা যখন সত্যজিৎ রায়ের 100 বছরের বইয়ের কাজটি করছিলাম, তখন সুদেব হঠাৎ করে বলে যে গিরিশ কার্নাডের কথা ওঠে, তখন ও হঠাৎ করে আমাদের বলে যে এরকম এক ব্যাপার, ও ওখানে বহুদিন ছিলেন গিরিশ কার্নাডের বাড়িতে থেকে, ওনার সঙ্গে অনেক কাজ করেছেন এবং অনেক পোর্ট্রেট গিরিশ কার্নাড করেছিলেন, সেগুলো ওনার কাছে আছে। এটা শুনে আমাদের একটা অদ্ভুত ফিলিং আছে, গিরিশ কার্নাড পোর্ট্রেট করেছেন, সেগুলো আমরা দেখবো, অবশ্যই দেখবো। তখন সঙ্গে সঙ্গে আমি সুদেবকে বলি যে এটা নিশ্চয়ই একটা কিছু শো করতে হবে আমাদের আর্ট ওয়েব ইন্ডিয়াতে, তুমি ইমিডিয়েটলি ব্যবস্থা করো। আজকে যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, তার মূল অনুষ্ঠান কিন্তু সেই এক্সিবিশন, যার নাম আমরা দিয়েছি ক্যারেক্টার্স, দ্য আনসিন এক্সপ্রেশনস। মানে গিরিশ কার্নাড সেই সব মানুষেরই পোর্ট্রেট করেছেন যাদের থেকে উনি প্রেরণা পেয়েছেন। এবং প্রথম, যেহেতু সুদেব এই অনুষ্ঠানের প্রথম মুখ, তো আমি ওকে সুদেবের কাছে যাব, কারণ ওর কাছে ছিল এই খনির সন্ধান। তো সুদেব, যদি আমাদের শুরুতে একটু ধরিয়ে দাও যে কিভাবে তুমি এইগুলো পেলে, বা তোমার সঙ্গে কিভাবে ওনার এতটা ঘনিষ্ঠতা হলো, তারপরে আমরা হিরণদার কাছে যাব ছবি নিয়ে। ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে তখন গিরিশ কার্নাডের বয়স 9 বছর মতো, 1938-এ জন্ম। তারপর তো উনি পড়াশুনোর সূত্রে ধারবাড়ে এলেন, ধারবাড় থেকে স্নাতক পর্যায়ের পড়াশুনো শেষ করে বম্বে বিশ্ববিদ্যালয়ে এমএ পড়তে গেলেন। এমএ তখন বলা হতো স্ট্যাটিস্টিক্স নিয়ে। ইতিমধ্যে ইংরেজিতে কবিতা লিখতে শুরু করেছেন। আমাদের মনে পড়তে পারে যে এর আগে কিন্তু ওর বাবার চাকরি সূত্রে একেবারে প্রত্যন্ত গ্রামে কখনো কন্নড় মাধ্যম, কখনো মারাঠি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন। তো কিন্তু সেই সময় অনেকেই, মানে কার্নাড নিজে, গিরিশ কার্নাড, প্রফেসর গিরিশ কার্নাড বলছেন যে সে ধরুন বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস বা রাজমোহন রায়, সেরকম উনিও লেখার চেষ্টা, প্রথমে ইংরেজিতে কবিতা লিখছেন এবং এলিয়েটের দেশ, টিএস এলিয়েটের দেশ ওকে হাতছানি দিচ্ছে। এবং ওর কোথাও একটা স্বপ্ন যে ল্যান্ড অফ টিএস এলিয়েটে ওকে রিচ করতে হবে। এবং আমার কোথাও মনে হয় যে এই ছবিগুলো, ওর সাথে কথা সূত্র খানিকটা আভাস পাওয়া যায় যে এই ছবিগুলো কোথায় ওর কাছে সেই সময়ের যে একটা উত্তর ঔপনিবেশিক যে আধুনিকতা এবং যে সেই সময়ের যে বিশ্ববিখ্যাত যে প্রশ্ন, সেই সব প্রশ্নগুলো নিয়েই কিছুটা এসে দাঁড়িয়েছে। ধরুন ধরুন মানে আমরা মানে যে মানে যা বাস্তব আমরা যাকে বলি, রিয়েল বলতে যা বুঝি আর কি, সেটাকে ঠিক কিভাবে দেখব, বা একটা থিয়েটারে আখ্যানকে কিভাবে দেখব, তার কি ওই আদি মধ্য অন্ত, এই যে একটা ন্যারেটিভ স্ট্রাকচার যেটাতে আমরা অভ্যস্ত, বিষয়টা কি সেইভাবে আমরা একটা মানে সরল রৈখিকভাবে বিচার করব, নাকি বাস্তবের আরো মানে বাস্তবের আরো কিছু লেয়ার্স, আরো অনেক স্তর, বহুস্তরীয়, বহু কৌণিক একটা বাস্তবতার অনুসন্ধান করছে। ইব্রাহিম আল কাজী সেই সময় বম্বেতে ফিরেছেন রাডা থেকে, রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টস, সেখান থেকে পড়াশুনো সেরে, এবং সেখানে একটা বেশ আশ্চর্য কাণ্ডই তখন আল কাজী বাঁধিয়েছিলেন। মানে এতদিন থেকে ব্রিটিশ পেডাগজির অধীনস্থ, এবার মোটামুটি দেখা যাচ্ছে কি পশ্চিম দিগন্ত খুলে যাচ্ছে। কিভাবে? তখন আলকাজি মঞ্চস্থ করছেন চেকভ, আলকাজি মঞ্চস্থ করছেন স্ট্রিনবার্গ, শেক্সপিয়ার, গ্রিক নাটক, ইবসেন, জনু, পিয়ের কর্নি, রাসিন। ফলে ক্রমশ ইংল্যান্ড, ফ্রান্স, ইউরোপের অন্যান্য দেশ, রাশিয়া ক্রমশ তার কাছে মানে একটা বাস্তবতা হয়ে উঠছে। মানে ওই ল্যান্ড অফ এলিয়েটের সঙ্গে মিশে যাচ্ছে একটা পশ্চিম দিগন্তের মায়া। এবং
তখন উনি সমারসেট মম পড়ছেন, অ্যাগাথা ক্রিস্টির উপন্যাস পড়ছেন, আরো ইংরেজিকে আরো ধারালো করার জন্য ইংরেজিতে কবিতা লিখছেন, তাকে ল্যান্ড অফ এলিয়েটে পৌঁছানোর স্বপ্ন দেখছেন, বা রোড স্কলারশিপে পরীক্ষা দিচ্ছেন এবং প্রথমবারেই সফল হচ্ছেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন পড়াশোনা। এর প্রাক পর্বেও গিরিশ কার্নাড ছবি এঁকেছেন এবং এই ছবি আঁকা ওর কিন্তু কোনো প্রথাগত তালিম নেই, এবং সেই জন্য কিছুটা দেখবেন ছবিগুলো দেখে মনে হবে যে একটু কনভেনশনাল পোর্ট্রেট, মানে একটু বরং একটু প্রথাগত রেখাচিত্র, একটু প্রথাগত পোর্ট্রেটই উনি করেছেন আর কি। সেটা বোধ হয় কোথাও একটু কনসিয়াস, মানে একটু কনসিয়াসলি করেছে। মানে উনি কিন্তু খুব মানে অভিনেতা ছাড়াও, একজন অত বড় নাটক রচয়িতা ছাড়াও উনি কিন্তু খুবই চমৎকার তবলা বাজিয়েছেন, দীর্ঘদিন তবলায় তালিম নিয়েছেন, শাস্ত্রীয় নৃত্যে তালিম নিয়েছেন এবং সেই নৃত্য সিনেমায় কিন্তু পারফর্ম করেছেন আর কি। ফলে কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে সেই রকম কোনো প্রথাগত শিক্ষা ওর নেই। কিন্তু এইসব মানুষ, মানে এলিয়ট, টি.এস. এলিয়ট, ডাব্লিউ.বি. ইয়েটস বা ইবসেন, সমারসেট মম, এরা তখন ওকে হন্ট করছে, এদের পোর্ট্রেট আঁকছেন। কিছু পোর্ট্রেট হয়তো দেশে থাকার সময়ই এঁকেছিলেন, কিছু পোর্ট্রেট বিদেশে গিয়ে, অর্থাৎ লন্ডনে গিয়ে, জিনিস প্রফেসর কার্নাড বলতেন ওয়েস্ট, গোয়িং ওয়েস্ট, লন্ডনকে বলতেন গোয়িং ওয়েস্ট। তখনও তো আমরা ওরিয়েন্টালিজম পড়িনি, তখন এডওয়ার্ড সেইদের ওরিয়েন্টালিজম প্রকাশিত হয়নি, রিচার্ড অফ আর্থ, ফেননের রিচার্ড অফ আর্থ তখনও আমরা পড়িনি। ফলে উই ইউজ টু সে ওয়েস্ট। তো সেই ওয়েস্টের মায়া তখন ওকে ওর এই ছবিগুলোতে ধরা দিচ্ছে। আমি আধুনিকতার প্রশ্ন কেন বলছি, যে একটা ইংরেজি পেডাগজি থেকে ক্রমশ মানে ইউরোপ এবং তারপরে সেই ইউরোপকে অতিক্রম করে যাওয়ার যে চেষ্টা, এবং অক্সফোর্ডে বসে অক্সফোর্ডের লাইব্রেরিতে যে বিপুল পড়াশুনো তার, সেখান থেকে ভারতবর্ষকে ফিরে দেখা এবং সেখানে কোথাও একটা সমান্তরাল দৃষ্টিভঙ্গি কি তা নিজে তৈরি করতে পারছেন, কোথাও তার সাথে মিলছে রাধাকৃষ্ণনের চিন্তা। পরবর্তীকালে যিনি ভীষণভাবে ইতিমধ্যেই প্রভাবিত হচ্ছেন তিনি হচ্ছেন এ.কে. রামানুজন, তার দ্বারা। ফলে ইন্ডোলজি একটা ইউরোপিয়ান সাবজেক্ট হিসেবে তার কাছে শেপ নিচ্ছে, এবং এইসব মুখবায়বের মধ্যে, এইসব পোর্ট্রেটের মধ্যে এই মানুষগুলো কিরকম, আপনি দেখবেন ইবসেনের যদি ছবিটা দেখা যায়, ইবসেন কিরকম যেন পোর্ট্রেটকে ছাড়িয়ে গেছেন, টুপিটা আলাদা, মুখ আলাদা, চশমা আলাদা, বা ব্রেককে নিয়ে যেন, এবং এটা নিয়ে একটা মজার ঘটনাও পরে ঘটবে, যে একজন জার্মানের সাথে ওর তর্ক হবে। তিনি বলছেন একজন জার্মান পণ্ডিতের সাথে, নাট্য বিশেষজ্ঞের সঙ্গে, যে তিনি বলছেন যে ব্রেক্ট, তুমি যেভাবে ভাবছো ব্রেক্ট সেরকম না। উনি বলছেন যে ব্রেক্টের রিসেপশন আমরা আমাদের মতো করে করব। এইখান থেকে একটা বড়, আমার মনে হয় যে একটা বড় পরিবর্তন হচ্ছে ওর চিন্তায়, এবং এই পোর্ট্রেটগুলো তার সাক্ষী। যেটা বরং ওর একটু স্বল্প আলোচিত নাটক অঞ্জু মল্লিগে, যেটা বাংলা একটা অনুবাদ হয়েছে যামিনী নামে, যেটা অনেক পরে ইংরেজি অনুবাদ হয়। সাধারণত গিরিশ কার্নাড একটা নাটক লিখেই সেটা নিজেই ইংরেজি অনুবাদ করে ফেলেন। ওর প্রথম নাটক রিয়াতি দেশে থাকতেই লেখা, তখনও কিন্তু উনি অক্সফোর্ডে যাননি, আর এই ছবি আঁকার পর্ব চলছে। ফলে যে জাতি এবং তারপরের দিকে লেখা অঞ্জু মল্লিগে খুব ইম্পর্টেন্ট। অঞ্জু মল্লিগে কোনো একটি বিশেষ কারণে উনি কিন্তু দীর্ঘদিন প্রকাশ করেননি। আমার ওর সঙ্গে কথার সূত্রে ওর বাড়িতে এই অঞ্জু মল্লিগে একাধিক ড্রাফট দেখার আমার সুযোগ হয়েছে। এমনি আপনি দেখবেন যে যামিনীর অবসেশন ছবি আঁকা, অথচ সে ছবি আঁকা শিখতে ইংল্যান্ডে গেছে, লন্ডনে থাকছে, এবং ওই পুরো নাটকটাই তৈরি হয়েছে কিন্তু লন্ডনে। লন্ডনে একজনের ফ্ল্যাটের একটা ঘরেই প্রায় পুরো নাটকটা, তার ঘর আর তার কিচেন। সেই সময় উনি বার্নার্ড শর, ওই মানে বার্নার্ড শর যাকে বলে ড্রয়িং রুম প্লে বলা হতো একসময়, সেসবগুলো তারা ভীষণভাবে প্রভাবিত হচ্ছে না। এবং ওই অঞ্জু মল্লিগে দেখবেন ছবি আঁকা বিষয়টা, যে একসময় যে
সেখানে একজন অন্যতম চরিত্র, পুরুষ চরিত্র, সেও স্কেচ করে রাখে, তার ভুলে যাওয়া মুখগুলো সে স্কেচ করে রাখে, এরকম ড্রাফটে আছে। পরে অবশ্য সেটা বদলে যায়, কিন্তু যে নাটকের যে যদি মুখ্য চরিত্র বলা হয়, যে মেয়েটি অর্থাৎ ইয়ামিনী বা যামিনী আর কি আমাদের বাংলা উচ্চারণে, সে কিন্তু ছবি আঁকা শিখতে লন্ডনে গেছে। ফলে এই ছবি আঁকা ওর কাছে কিন্তু উনি যে আধুনিকতাকে সন্ধান করছেন, যে উত্তর ঔপনিবেশিক যে বিশ্ববিখ্যাত সন্ধান করছেন, এবং যে একটা নাটক রচনার যে একটা স্ট্রাকচারের সন্ধান করছেন, এবং যখন উনি তুগলক লিখছেন এরপরে, তুগলকের সময়ও কিন্তু একটা মানে আঁটো স্ট্রাকচার, বেশ আঁটো একটা স্ট্রাকচারের মধ্যে নাটকটা লেখা হচ্ছে। উনি বলছেন যে আমি শেক্সপিয়ার দ্বারা প্রভাবিত হচ্ছি, ক্রাউড আসছে মঞ্চে, ক্রাউড ডিসপার্স করছে, এই যে মনোলগ দিচ্ছেন উনি তুগলককে, বা ওই যে তুগলকের যে একটা মানে একটা ক্রাইসিস, ওই যে একটা এনলাইটেন্ড একজন ডেসপট আর কি, এই যে এনলাইটেন্ড ডেসপটিজম উনি ইউরোপের ইতিহাসে পড়ছেন, এই এনলাইটেনমেন্ট এবং ইউরোপের যে র্যাশনালিজম, এনলাইটেনমেন্ট, বুদ্ধিবাদ, এই বিষয়গুলোর সঙ্গে তখন জুড়ে যাচ্ছেন এই সব মানুষজনেরা। এই পশ্চিমী উপন্যাস, গল্প, তাদের প্রণোদনাই খানিকটাই মানে এভারেস্ট ক্লাইম্বিং, এই এভারেস্টের চূড়া জয়, এই সমস্ত বা বিজ্ঞানের যে ত্রিকোণমিতি নিয়ে কাজ, রাধানাথ সিকদার, এই এর মধ্যে একটি ইউরোপীয় একটা একটা বেসিস আছে। সেখান থেকে তিনি যেন শিফট করছেন একটা ভারতীয় পটভূমিকায়। পোর্ট্রেটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অর্থে যে সেই সময় যে নাট্য নিরীক্ষার মধ্যে দিয়ে গিরিশ যাচ্ছেন, এবং খেয়াল রাখতে হবে যে এত সুদীর্ঘ জীবনে এবং এই বিপুল পাণ্ডিত্য একটা নাটক নিয়ে এত গবেষণা, সারা জীবনে কিন্তু মাত্র 14টা নাটক, এটা অকল্পনীয়। আমি বলছি যে এই প্রথম পর্বে বিশেষ করে ওর ওই যজাতি থেকে হায়বাদন অব্দি পৌঁছনোর যে পর্বটা আর কি, যেখানে উনি ক্রমাগত এই যে থ্রি ইউনিটিজ নিয়ে, ন্যারেটিভ নিয়ে উনি পরীক্ষা করছেন, ওর সঙ্গে সঙ্গে চলছে কিন্তু এই পোর্ট্রেট। এবং কোথাও আমার মনে হচ্ছে পোর্ট্রেট গুলো এই নাটকের সাথে কোথাও যেন মিলে যাচ্ছে। নাটক সম্পর্কে, থিয়েটার সম্পর্কে উনি যেভাবে দেখছেন, তার সাথে কোথাও একটা পোর্ট্রেটকে মিলিয়ে দেখা যেতে পারে। এটা কিন্তু আমার রিডিং, এটার সাথে কেউ একমত হতেও পারে, নাও হতে পারে, তো আমার ভীষণভাবে মনে হয়েছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ওই তুগলকের যে স্ট্রাকচার, ওই তুগলকের স্ট্রাকচারের মধ্যেও কিন্তু রয়েছে দেখুন এক ধরনের মানে খুব মেজার্ড এক ধরনের ওই চিত্রকলার পোর্ট্রেটই উনি যেরকম ভীষণভাবে মেজার্ড, খুব অল্প স্পেস নিচ্ছেন, ফ্রন্টাল ফেসটাকে অ্যাপ্রোচ করছেন, বা সেটাকে কিছুটা বিমূর্ততায় গিয়ে তার মধ্যে থেকে আরো কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার বার করে আনবেন, সেই উদ্যোগে কিন্তু সামিল হচ্ছেন না। এই স্ট্রাকচারটা কিন্তু আবার তুগলক নাটকেও খুব খুব টাইট স্ট্রাকচার, ওই এনলাইটেন্ড র্যাশনাল বুদ্ধিবাদী যে যুক্তির একটা স্ট্রাকচার সেখানে কিন্তু কাজ করছে, তারপর শেক্সপিয়ারের প্রভাব কাজ করছে, পরবর্তীকালের বার্নার্ড শ কাজ করছে। এরপর কিন্তু উনি দেশে ফেরার পরে ম্যাড্রাস প্লেয়ার্সের হয়ে উনি এবং ইন্দ্রজিৎ ডিরেক্ট করছেন। এই এবং ইন্দ্রজিতের পর্ব থেকে আমরা পৌঁছবো হায়বাদনে। এই পর্ব পর্যন্ত কিন্তু ওর এই ছবি আঁকা মানে এই পোর্ট্রেট করা, নানা ধরনের স্কেচ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে ওকে প্রায় ধরে রেখেছে। এবং এটা একটা আমার মনে হয় খুব মজার একটা বিষয়, যে ওই যে এবং ইন্দ্রজিৎ হয়ে যে ওর হায়বাদনে যে একটা বড় শিফট হয়ে গেল আর কি, যেটা বড় মানে জাম্প, সে অর্থে ওই ফ্লুইডিটি চলে এলো, ওই তুগলকের ওই স্ট্রাকচার, ওই যে একটা মানে আদি মধ্য অন্তের যে বা একটা সময় টাইম এন্ড স্পেসের একটা বাউন্ডারির যে বিষয়গুলো, সেগুলো অনেক ওপেন হয়ে গেল। একটা দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাওয়া, নতুন দৃশ্যের অবতারণা,
কিভাবে যে একটা দৃশ্যের মধ্যে থেকে আরেকটা দৃশ্য, একটা পুরাণ কথা থেকে একটা গল্পের মধ্যে থেকে লতিয়ে উঠছে একটা নাট্য মুহূর্ত, এক নাট্য মুহূর্ত থেকে আরেক নাট্য মুহূর্ত, এই পুরো যখন ছবির মতো যখন গোটা জগৎটা চলছে, সেই সময় ওর ধীরে 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 এই পোর্ট্রেট করা, এই বাস্তববাদী পোর্ট্রেটও কিন্তু আস্তে আস্তে সংখ্যায় কমে আসতে লাগলো। গিরিশ কার্নাড তাঁর 14টা নাটক রচনার সুবাদেই কিন্তু ইউনেস্কো থিয়েটার অ্যাম্বাসাডর হয়েছেন। হ্যাঁ, যে ধারার সূচনায় প্রথম থিয়েটার অ্যাম্বাসাডর হয়েছিলেন জ কত্ত। হ্যাঁ, এখন তার ছবি নিয়ে, মানে তার আঁকা ছবি পোর্ট্রেট নিয়ে বাংলায় ইতিপূর্বে আলোচনা হয়েছে। তার জন্মদিনে এরকম একটা সান্ধ্য অনুষ্ঠান হয়েছে, এটা আমার অন্তত জানা নেই। এর জন্য আর্ট ওয়েভ ইন্ডিয়ার প্রধান শুভব্রত নন্দী, বিখ্যাত চিত্রকর শুভব্রত নন্দীকে নাট্যপ্রেমী, ছবি ভালোবাসেন তারা তাদের সকলের কৃতজ্ঞতা ভাজন হয়ে রইলেন শুভব্রত নন্দী। এবং সেই সঙ্গে কাঁধঘর ফিল্মসকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, মাল্যবানকে কৃতজ্ঞতা জানাই যে এই গোটা অনুষ্ঠানটা পরিচালনা করা, আজকে যথেষ্ট প্রতিকূলতার মধ্যেও এগিয়ে এসে যে সে এই দায়িত্বভার পালন করেছে সেজন্য। আর শোভন তরফদার বোধহয় প্রথম গিরিশ কার্নাডের এই পেইন্টিং এর একটি দুটি তিনি যে বহুল প্রচলিত দৈনিকে একসময় কাজ করতেন সেখানে প্রকাশ করেছিলেন। হিরণদার কাছে চলে যাই। হিরণদা, আপনি তো বহুদিন লাইনে পোর্ট্রেট করেছেন, জাস্ট কিছু লাইনে পোর্ট্রেট করে এসছে। তার আগে আমি হিরণদার কয়েকটা পোর্ট্রেট দেখাতে চাই দর্শকদের এবং হিরণদাকে, যে পোর্ট্রেট গুলো কালকে একটু দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি হিরণদাকে ভালো করে দেখাতে চাই। তুমি পোর্ট্রেট গুলো দেখাও, আমি এখানে দর্শকদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। আমি ফুল স্ক্রিন করে দিয়েছি, বা তুমি দেখাও, আমি আস্তে আস্তে বলতে থাকবো। স্ক্রিনে এসছে? হ্যাঁ, স্ক্রিনে এসে গেছে, তুমি বলো। আচ্ছা হিরণদা, আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা, আগাথা ক্রিস্টি, রনিদা, আগাথা ক্রিস্টি, এটাতে আগাথা ক্রিস্টি নিজে সই করে দিয়েছেন গিরিশ কার্নাডের করা পোর্ট্রেট। নেক্সট, আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন 53 সালে সই করে দিয়েছিলেন গিরিশ বাবুকে। দেখা যাচ্ছে সব? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। একদম পরে পরিষ্কার দেখা যাচ্ছে। সমারসেট মম, এটা ওনার সিগনেচার করা। সবই গিরিশ বাবু সিগনেচার করিয়ে নিয়েছেন, যাদের যাদের করেছেন। রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 54 সালে উনি সই করেছেন এই পোর্ট্রেটটির ওপর। ভাবতে অবাক লাগে, এই মানুষটি আর্ট কলেজে শিক্ষিত না হয়ে হিরণদা ইনি ভালো বলতে পারবেন। এডমন্ড হিলারি, পেনজিন নিজে সই করেছেন দুটো ভাষায়, 56। নেরুদা, এর আগের পোর্ট্রেটটা কার ছিল? আগেরটা কি জাপান কাকার ছিল? হ্যাঁ, 7। পিকাসো, টি.এস. এলিয়ট। আচ্ছা হিরণদা, আমি আপনার কাছে
আসবো, আপনি দেখলেন তো এই ধরনের পোর্ট্রেট, তো আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন, কারণ আপনি এরকম পোর্ট্রেটই আমাদের এতদিন ধরে দেখিয়ে আসছেন, জাস্ট কিছু লাইনে আপনার পোর্ট্রেট আমরা দেখে আসছি উইথ এক্সপ্রেশনস। তা আসলে এখানে আমার কাজের সঙ্গে এটার কাজের সামান্য তফাৎ, বিরাট মানে দক্ষতার জায়গা থেকে বা দেখার জায়গা থেকে আমি ভাষাটা বলছি না। সেই তফাৎটা হচ্ছে যে আমি মূলত বেশিরভাগ সময় পোর্ট্রেট করেছি, আহ, যার পোর্ট্রেট করি তাকে না জানিয়ে করি। সেটা হয়তো এর মধ্যে অপরাধ ব্যাপার একটা আছে, যে তাকে তার অনুমতি না নিয়ে আমি তার মুখ আঁকছি। কিন্তু এটার কারণ, আরেকটা বড় কারণ হচ্ছে যে আমি একটু অন্যমনস্ক মানুষের ছবি আঁকতে ভালোবাসি। কারণ মানুষ যখন মনস্ক থাকে, বিশেষ করে যখন পোর্ট্রেট আঁকা হয়, সারা পৃথিবীতে যত পোর্ট্রেট আঁকা হয়েছে সবসময় পোর্ট্রেট যাকে আঁকা হয় সে নিজেকে সবচেয়ে ভালো অবস্থা, ভালো একটা চেহারায় উপস্থাপিত করতে চায়। এবং সেই এটা কারো অপরাধ নয় বা দোষও নয়, সেটা স্বাভাবিক। মানুষ সবসময় নিজেকে সবচেয়ে সুন্দর মনে করে এবং সেই সুন্দর মনে করে সেই সেভাবে নিজেকে উপস্থাপন করে। কিন্তু শিল্পীর কাছে সুন্দরের ব্যাখ্যা তো একরকম নয়, বা সব পৃথিবীর সবকিছুই সুন্দর তার কাছে। মানে কুরূপ বলে কিছু হয় না সেই অর্থে। তো আমি মনে করি যখন সে অন্যমনস্ক থাকে তখন তার সৌন্দর্যটা সবচেয়ে বেশি প্রকাশ পায়। তো এইটা আমার একটা ভ্রান্ত ধারণা হয়তো, কিন্তু এটা আমার একটা গোপন এজেন্ডা। এবং আমি লুকিয়ে আঁকি, বেশিরভাগ পোর্ট্রেট লুকিয়ে এঁকেছি এবং আমি তাদের দেখাই না, যাদের পোর্ট্রেট আঁকি তাদেরও দেখাই না। আহ, কারণ তার নিজের যে চাহিদা বা এক্সপেকটেশন বা যেরকম ভেবেছিল তার সঙ্গে হয়তো মিললো না আমার। তো যাই হোক, এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। একটু আগে রনির সঙ্গে এই নিয়ে কথা হচ্ছিল। তো ব্যাপার হচ্ছে যে রনিকে অন্যমনস্ক আমি পাইনি, মনস্ক হয়ে গেছে। ও বলছে আমার বাড়িতে হানা দেবে, তখন এক বিপদ হবে আর কি। এই নিয়ে অনেক গল্প আছে, এই গল্পগুলো আজকে আমি বলবো না, কারণ সময় নষ্ট করবো না আর কি। একজন প্রখ্যাত সাহিত্যিক মারা গেছেন, তিনি বসেছিলেন। আমি তার একটা পোর্ট্রেট করবো বলে ঠিকই করেছিলাম, মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু তিনি হঠাৎ বললেন, অনেক আমাদের ছোট ছোট ছেলে মেয়ে দর্শক শ্রোতা ছিল, উনি হঠাৎ বললেন আপনি আমার একটা ছবি আঁকবেন। এই কথাটা বলার সাথে সাথে বোম পড়লো সবার মধ্যে, আর সব ছেলেমেয়েরা আমার খাতার উপরে হুমড়ি খেয়ে পড়লো। আমার তো গেল গুটিয়ে সমস্ত কিছু, ভাবটা উঠে গেল, উড়ে উড়ে গেল। যদি যদি যেমন ধরা যে মানে এই যারা অভিনেতা, তার রনি আছে বলে বলছি, তাদের সংলাপ বলছে, সে একটা মুড তৈরি করেছে, দুম করে কেউ একটা চিৎকার করে উঠলো আর কি। তার মুডটা 12টা বেজে যায়, যেরকম আমার মুডটা 12টা বেজে গেল। আমি পোর্ট্রেটটা করলাম না, ভদ্রলোক রাগারাগি করে মশার কামড় খেয়ে বাইরে গিয়ে বসে রইলেন। হ্যাঁ, পরে তার পোর্ট্রেট করেছি অন্যভাবে, তিনি মারা যাওয়ার পরে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। কিন্তু এইখানে যেটা খুব গুরুত্বপূর্ণ গিরিশ কার্নাডের কাজের ক্ষেত্রে, আমরা সাধারণ যতীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট দেখেছি। সব পোর্ট্রেট গুলো বেশিরভাগ সময় উনি এক নিজের সেলফ পোর্ট্রেট ছাড়া বেশিরভাগ পোর্ট্রেট গুলো উনি প্রোফাইল করেছেন, মানে পার্শ্ব চিত্র করে না। এই প্রোফাইল গুলো সাধারণত ডান থেকে বাঁ দিকে হয়। প্রোফাইল আঁকার একটা অভ্যেস আমাদের, যারা আমরা বাঁ দিক থেকে ডান দিকে লিখি, তাদের একটা স্বভাব হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে পোর্ট্রেট গুলো করা। কিন্তু এখানে আমরা বিভিন্ন রকম দেখছি গিরিশ কার্নাডের ক্ষেত্রে, কোনোটা ডান দিকে বাঁ দিকে, বাঁ দিক ডান দিক এরকম দেখছি। কিন্তু বেশিরভাগ যেটা দেখছি সেটা হচ্ছে যে সামনের দিকে ফ্রন্টাল পোর্ট্রেট। এই ফ্রন্টাল পোর্ট্রেট যারা মানে নিজেরা সেইভাবে যাকে স্বশিক্ষিত বলে আর কি, আমার ধারণা পৃথিবীর সব শিল্পী স্বশিক্ষিত, শিল্প শিক্ষা দেওয়া যায় না। কিন্তু যাই হোক, এটা এটা মানে তর্ক বিতর্কের প্রশ্ন, কে স্বশিক্ষিত, কে ফর্মালি এডুকেটেড, এইসব নিয়ে তর্ক হতে পারে। কিন্তু গিরিশ কার্নাড সবসময় কঠিনতম জায়গাটা ধরেছেন, কঠিনতম অ্যাঙ্গেলটা ধরেছেন এবং ফ্রন্টাল করেছেন। এবং ফ্রন্টাল করেছেন এবং ক্যারেক্টার গুলো খুব লিভিং খালি না, খুব মানে অ্যানিমেটেড। সে কিছু ঘটনা ঘটাচ্ছে, কিছু কথা বলতে যাচ্ছে, কিছু এক্সপ্রেস করছে, এইরকম জায়গাটা রয়েছে। এবং গিরিশ কার্নাড যেহেতু হয়তো দীর্ঘকাল ধরেই এই নাট্য চর্চার মধ্যে, অভিনয় চর্চার মধ্যে ছিলেন, তিনি তখন চরিত্রকে দেখতেন। এই এর সঙ্গে আমি কাজের দিক থেকে তুলনা করছি না, কিন্তু তার অভিমুখের দিক থেকে আমি তুলনা টানছি। সৌমিত্র চ্যাটার্জি
সৌমিত্রদার সঙ্গে শেষ আমার যে সাক্ষাৎকার হয়েছিল, সেখানে সৌমিত্রদা এই পোর্ট্রেট আঁকা নিয়েই কথা হয়েছিল, এবং সেখানে আমি বারবার সৌমিত্রদাকে বলার চেষ্টা করছিলাম যে আপনি খুব ভালো অবজারভার, ভালো দেখেন, এবং সেটা আপনার অভিনয়ের জন্যই আপনি দেখেছেন, এই দেখা থেকে আপনার আঁকাটা এসেছে। এবং সেটা গিরিশ কানারের ক্ষেত্রে দেখছি যে উনি খুব ভালো অবজারভার, উনিও দেখছেন খুব ভালো করে। এবং এই যে পোর্ট্রেট গুলোকে যেভাবে উনি উপস্থাপনা করেছেন, খুব একাডেমিক ভাবেই করেছেন, যথাযথ ভাবেই করেছেন, যেভাবে একাডেমিক্যালি করা হয়, কিন্তু তার মধ্যেও একটা নড়াচড়া আছে, তার মধ্যে একটা বাগ্ময়তা আছে, কথা বলছে, কোনো কিছু একটা বলছে আর কি, এবং একটা ভাব প্রকাশ করছে। এই স্বার্থে হোক, মম হোক, বা যাদের আমরা দেখছি, এলিয়টকে দেখছি, খুব পপুলার এলিয়টের এই চেহারাটা যেভাবে দেখছি, তো সেইগুলো একটা কিছু কথা বলছে। তার তার নিজের যে জায়গাটা, যে সে কবি, যে লেখক, যে অভিনেতা, যে সব দিক থেকে তার নিজের কথাগুলো বলছে। এই কথাগুলোকে ঘুরে আনা, এই কথাগুলোকে একেবারে দৃশ্য ভাষায় অনুবাদ করা, দৃশ্য ভাষায় উপস্থাপনা করা, সেটা কিন্তু একটা দক্ষতার ব্যাপার। দক্ষতা মানে মনের এবং শরীরের দক্ষতা, একটা শৃঙ্খলার ব্যাপার, একটা ডিসিপ্লিন। এটা তো ছবি আঁকা তো একটা মেন্টাল এবং ফিজিক্যাল কোঅর্ডিনেশন। মন একটা দেখে, এবং সেই মনটা সেভাবে সেটা বোঝে এবং উপলব্ধি করে, এবং সেই উপলব্ধিটা সে প্রকাশ করে। এবং প্রকাশ করার ক্ষেত্রে যে সমস্ত কারিগরি বা খুঁটিনাটি কাজকর্ম আছে, বিশেষ করে যে সমস্ত টেকনিক্যাল আঙ্গিকগত যে সমস্ত ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো জানা এক জিনিস, আমি জানি ঘটনাগুলো, আঙ্গিকটা জানি, কিন্তু তাকে প্রকাশ করা, তাকে ওই যথাযথ রূপ দেওয়া, এটা কিন্তু একটা খুব কঠিন একটা চর্চার বিষয়। এবং এটা বোঝা যাচ্ছে যে গিরিশ কানারের এর সম্বন্ধে যথেষ্ট চর্চা ছিল। এটা একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে কাজের মধ্যে চর্চা ছিল। গিরিশ কানারের সঙ্গে আমার ব্যক্তিগত সাক্ষাৎ হয়েছিল। আমরা আমাদের একটা বিশেষ বক্তৃতার সিরিজের উনি শুরুতেই বলেছিলেন, ঋত্বিক ঘটক মেমোরিয়াল লেকচার দিয়েছিলেন কলকাতায়। তখন গিরিশ কানার দক্ষিণ ভারতের কাস্ট সিস্টেম নিয়ে উনি একটা খুব ভালো, খুব সুন্দর একটা বক্তৃতা দিয়েছিলেন। তো আমাদের অনেক আলোচনা হয়েছিল, অনেক কথা হয়েছিল, অনেক সময় কাটিয়েছি। তো সেইভাবে ব্যক্তিগতভাবে চিনতাম, কিন্তু ব্যাপার হচ্ছে এই বিষয়টা জানতাম না কখনো। এটা সত্যি আমার কাছে বিস্ময়কর লেগেছে, এবং আমি খুব অবাক হয়েছি। এবং তার থেকেও বেশি অবাক হয়েছি এই কাজগুলোর, মানে ওনার আর চর্চার অন্যান্য দিক, মানে অর্থাৎ এই চর্চাটাকে উনি কতটুকু বিস্তৃত করেছিলেন, আরো কত কাজ করেছেন, সেগুলো জানতে পারলে খুব ভালো হতো। কারণ ওনার যে মানে দৃশ্য শিল্পের উপরে একটা দখল ছিল, খুবই দক্ষতার সঙ্গে কাজ করতে পারতেন, সেটা প্রমাণ পাওয়া যায় এই কাজগুলো। এটা খুব সাধারণভাবে মানে শখের কাজ নয়, মানে শখ করে আঁকতে পেলাম তা নয়। আর বিশেষ করে যেসব ব্যক্তিত্বকে উনি পেয়েছেন, সেই ব্যক্তিত্বকে যারা সামনে থেকে কাজটা করেছেন, সেই ব্যক্তিত্বগুলো এত, তাদের নিজস্ব কৃতিত্বের জায়গাটা এত বড়, এবং সেই জায়গা থেকে তাকে পাওয়া, এবং সেটার দিক থেকে এটা খুব মহার্ঘ ব্যাপার। খুব কম আমাদের মধ্যে শিল্পীরা পেয়েছেন এই কাজগুলো করতে, এই সুযোগ পাওয়া যায় না। আর বিশেষ করে এই ধরনের মানুষদের সাক্ষাৎ পাওয়া এবং তাদের এই রকম কাজ করতে পারা, এটা খুবই আমাদের গর্বের বিষয়। মানে খুবই একটা মানে মূল্যবান একটা সংগ্রহ, ভীষণ মূল্যবান সংগ্রহ, এইটুকু আপাতত বলতে পারি। আর পোর্ট্রেট নিয়ে আর যদি মানে কারো প্রশ্ন থাকে আমি তখন বলতে পারি। তার মানে এখানে একটা জিনিস একটু পরিষ্কার হলো হিরণদার কথায়, আমরা যে এক্সিবিশনের নামটা দিয়েছি ক্যারেক্টার্স দ্য আনসিন এক্সপ্রেশনস, মোটামুটি ঠিকই আছে। মানে হিরণদার কথা শুনে আমাদের যেটা মনে হলো যে এক্সপ্রেশন যেটা, ঠিক আছে। আচ্ছা, এবারে না আমি যেহেতু সোহন একটুখানি হয়তো একটু সমস্যা আছে, ওর চলে যাওয়ার একটা ব্যাপার আছে, একটা সমস্যার মধ্যে পড়েছে, তো আমি সোহনকে একটু বলবো, তুমি তো গিরিশ কার্নাডের সঙ্গে তোমার একটা সাক্ষাৎকার আছে, আমরা সেটা কিছুটা অংশ পড়েওছি। তোমার এই ছবিগুলো দেখে এবং তোমার নিজস্ব যে ওনার সঙ্গে যেটুকু তোমার সাক্ষাৎকারে নেওয়ার যে অভিজ্ঞতা, সেটুকু যদি তুমি শেয়ার করো আমাদের সবার সঙ্গে। গিরিশ কার্নাডের সঙ্গে আমার যে সাক্ষাৎ হয়েছিল সেটা সুদেব সিংহের সৌজন্যে। জানি না ও কেন আমাকেই চুজ করেছিল ওনার সঙ্গে একটা মানে ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি জানি না যে কেন আমি এখানে আছি, আমার ধারণা আমি ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে এখানে এসেছি।
কারণ নাটক বা ছবি তার কোনোটিতেই আমার সে অর্থে কোনো বুৎপত্তি নেই। না না না, যেহেতু এখানে ওনাকে এখানে আমি কিন্তু শোভন তোমায় থামাবো। তার কারণ হচ্ছে হিরণ, আপনি জানেন শোভন যখন একটি পত্রিকা ছিল, আরেকটি পত্রিকায় গেছিল, তখন হচ্ছে চিত্র সমালোচনা লিখেছিল কয়েকটা, সেটা থেকে রবীন মন্ডল বলেছিলেন যে এ ছেলেটি কেন লেখে না, আমাদের না ক্যালকাটা না পেন্টার্সে তিনি বলেছিলেন এ ছেলেটি কেন লেখে না। তাহলে ঠিকই তো। আর কয়েকটা লিখলে বলতেন যে কেন লেখে, কাজেই আমি আমি তার মধ্যে আসতে চাই না। আমার বক্তব্যটা হচ্ছে যে আমার সঙ্গে একদিনই ওনার আলাপ, একদিন মানে সাক্ষাৎ হয়েছিল, এবং আমার ধারণা ওনার জীবনে যত সাংবাদিক ওনার সাক্ষাৎটা নিয়েছেন তার মধ্যে আমি একজন, অজস্রের মধ্যে একজন। বেসিক্যালি সাহিত্য এবং মানে কালচারাল স্টাডিজ তার দিক থেকে ওকে দেখা, তো সে তো আমার মতো আরো অনেকেই আছেন। যে জিনিসটা আমি এখানে বলতে চাইবো তার মধ্যে একটা অংশ হিরণদা একটু আগে উল্লেখ করেছেন, যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আঁকা ছবি। তো এটা নিয়ে আমার সঙ্গে ওনার মানে আমি বলছি সৌমিত্রবাবুর বেশ কিছু আলাপচারি হয়েছিল ওনার এই ছবি আঁকা নিয়ে। উনি কেন আঁকেন, কিভাবে আঁকেন। তো যেটা উনি আমাকে মানে জানিয়েছিলেন, যে আমি যেটা ইনফ্যাক্ট মানে হিরণদাও বললেন, যে অবজারভার, যে আমি দেখি, এটা গেল একটা দিক, যে আমি মানে উনি দেখেন। আরেকটা হচ্ছে যে উনি বলেন, উনি যেটা আমাকে জানিয়েছিলেন, যে দেখো যখন আমি কোনো চরিত্রের কথা ভাবি, মানে অভিনয়ের কথা ভাবি, তখন আমার সামনে সব থেকে আগে যে অংশটা আসে তা হচ্ছে মুখ। ফলে আমি আমার যে কোনো চরিত্রকে আমি মানে কিভাবে তার চরিত্রায়নটা করব, আমার সেই সম্পূর্ণ কাজটা শুরু হয় হচ্ছে মুখ থেকে। আমি এটাকেও ভাবতে চাই যে যদি সেই মুখ একটা মানে মানচিত্রের মতো হয়, তাহলে আমি সেখানে কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি। ফলে এবং মানে এটা হয়তো সিম্পলি কোইন্সিডেন্টাল নয় যে গিরিশ কার্নাড এবং সৌমিত্রবাবু উভয়ই অভিনেতা এবং নাট্যকার, যারা মঞ্চে কাজ করেছেন, ফিল্মে কাজ করেছেন। ফলে এই জিনিসটা আমি যেহেতু সম্পূর্ণ অনধিকারী, জানি না, কাজে এটা আমারও একটা জানার ইচ্ছে, যে এই মানে চেনা মুখের যে এই যে মানে একটা অচেনা উন্মোচন, যে একজন কোনো অভিনেতা বা কোনো নাট্যকার যখন কোনো মুখ আঁকেন, তখন তার মধ্যে ঠিক কি ধরনের কেমিস্ট্রি কাজ করে, এটা হয়তো যিনি অভিনয় করেন, যিনি মানে নাট্যকার হন, যিনি লেখেন, বা যিনি মানে তারা হয়তো সে বিষয়ে আরো অনেকটা বেশি মানে আলো ফেলতে পারবেন। আমি খালি আমার তরফ থেকে এইটুকু মানে একটা ছোট্ট প্রশ্ন তুলতে পারি। এটা গেল একটা দিক আমার মানে আজকের বক্তব্যে। আর দ্বিতীয় যে অংশটা নিয়ে হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে কি? শুনতে পাওয়া যাচ্ছে, বলো বলো, হ্যাঁ, দ্বিতীয় যে অংশটা নিয়ে আজকে এখানে আনতে চাইবো, সুদেবের নেওয়া মানে সুদেবের সৌজন্যেই বলবো, নেওয়া সেই সাক্ষাৎকারের মধ্যে একটি অংশ ছিল যেখানে গিরিশ কার্নাড আমাকে জানিয়েছিলেন যে উনি যখন লন্ডনের নেহেরু সেন্টারের অধিকর্তা ছিলেন, বলেছিলেন যে দেখো এই তোমাদের মানে বাঙালিরা এভরি থার্ড ডে তারা একজন করে আসে আমার কাছে, এসে একটা না একটা অনুষ্ঠানের দেয়, মানে প্ল্যান দেয়, পরিকল্পনা দেয়, এবং সেই পরিকল্পনার মধ্যে অনিবার্যভাবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সেটা। এবং উনি আমাকে বলেছিলেন যে আই মেক ইট এ পয়েন্ট টু ডিসকার্ড অল অফ দেম। আমি বলি যে তোমরা এমন কিছু আমাকে দাও যার মধ্যে কিছু আছে, নেহাতি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আর কিছুই নেই তা যেন না হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমি তেমন কোনো পরিকল্পনা প্রায় আমার হাতে আসতোই না বললে চলে। এবং 2012 সালে যাকে বলে উনি ভীমরুলের চাকে কার্যত ঘা দেন, যখন তিনি বলেন যে রবীন্দ্রনাথ একজন
দ্বিতীয় শ্রেণীর নাট্যকার। তো সুদেবের নেওয়া মানে সুদেবের উদ্যোগে করা সেই সাক্ষাৎকারের মধ্যে উনি আমাকে একটা কথা খুব স্পষ্ট করে জানিয়েছিলেন যে আমি এখানে মানে আনতে চাই। সেটা হচ্ছে এই যে দেখো, তোমরা যেটা ভাবো রবীন্দ্রনাথ আধুনিক নাটক 100 বার, তার মধ্যে তো মানে আধুনিকতা আছে, কিন্তু আধুনিকতার খালি একটা চেহারাই তো নয়, আরো অনেক চেহারা আছে। যে মানুষটার মানে আয়ুষ্কাল, যে মানুষটার আয়ু 1941 সালে শেষ হয়ে গেল, যিনি তারপরে দাঙ্গা হোক, দেশভাগ হোক, মন্বন্তর হোক, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিরোশিমা নাগাসাকির যে বোমা ফেলা সেটা হোক, যেগুলো তিনি দেখতে পেলেন না, এটা তার দোষ নয়, এটা তার আয়ুর মধ্যে আসেনি। তিনি একটা যুদ্ধ তিনি দেখতে পেয়েছেন, তিনি আরেকটা যুদ্ধের আরম্ভটা দেখতে পেয়েছেন, কিন্তু যে ম্যাকাবার ওয়েতে সেই যুদ্ধটা শেষ হলো এবং তারপরে আমাদের দেশে যা যা ঘটলো তা তিনি দেখতে পাননি। ফলে 1950 সালে দাঁড়িয়ে যদি আমরা আধুনিকতার একটা চেহারাকে ভাবি, 1950 সালের পর থেকে 1950-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, সেই আধুনিকতার ছাঁচ, তার মানে মুখ, তার আকার আকৃতি অনেক বদলেছে। এবং অনেক বদলেছে বলেই এই যে তোমরা বলো যে মানে রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিকতার যাকে বলে বি অল অ্যান্ড এন্ড অল, শেষ কথা, অন্তিম বাক্য, তা কিন্তু নয়। তখন আমি বললাম যে তাহলে আপনার মতে কারা হতে পারেন? উনি বললেন মোহন রাকেশ হতে পারেন, বাদল সরকার হতে পারেন, বিজয় তেন্ডুলকর হতে পারেন। উনি নিজের নামটা অবশ্যই আনেননি তার মধ্যে, তিনি এদের নামগুলো করলেন। এবং সেটা আমার মনে হয় আজকে ওনার আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যখন আমরা ওনাকে স্মরণ করব, তখন এই কথাটা অবশ্যই খেয়াল করা দরকার যে আমাদের আধুনিকতা সম্বন্ধে আমাদের যে সন্ধানটা রয়েছে, যে সন্ধানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে আছেন, তিনি কিন্তু সেই আধুনিকতার সেই যে খোঁজ, তার দিকে যে আমাদের যাত্রা, সেটাকে তিনি অনেকগুলো লেয়ারে, অনেকগুলো মানে স্তরে ধরতে চেয়েছিলেন। সেইটা বোধহয় আজকে খেয়াল রাখা আমাদের খুব জরুরি। কারণ আধুনিকতা বলে যে একটা কিছু হয় না, এটা যে একান্ত নয়, অনেকান্ত, অনেকগুলো মুখ হতে পারে, তার অনেক ছবি হতে পারে, অনেক মানে চেহারা চরিত্র হতে পারে। আমরা অনেক সময় সেটাকে খেয়াল করতে চাই না, বা খেয়াল করলেও কবুল করতে চাই না। তো গিরিশ কার্নাড সেই বিরলদের মধ্যে অন্যতম যিনি সেটা কবুল করতে চেয়েছিলেন, এবং সেটা তিনি মানে জানিয়েও দিয়েছিলেন যে 1950 সালের আগে পর্যন্ত রবীন্দ্রনাথের যে আধুনিকতা বা আমাদের আধুনিকতার যে নিরিখ, সেই নিরিখে তার যে অবস্থান, 1950-এর পর থেকে যে সময়টা আমাদের দেশে এলো, ভারতবর্ষে এলো, তখন কিন্তু সেই প্যারামিটার গুলো অনেকখানি চেঞ্জ হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। ফলে মানে রবীন্দ্র নাটকের দিকে আমাদের যে দেখা, আমাদের যে তাকানো, তাও কিন্তু আমাদেরকে সে অনুযায়ী চেঞ্জ করতে হবে। ফলে এই একটা খুব জরুরি প্রশ্ন তিনি আমাদের সামনে দিয়ে গেছেন। এবং আমার ধারণা মানে এই রবীন্দ্র নিষ্ণাত বাঙালিরা তারা এই মানে এই প্রশ্নের সন্ধান তারা করতে চাইবে কিনা আমি খুব একটা শিওর নই। আমার ধারণা অনেকেই চাইবেন না, কিন্তু করা জরুরি। এবং আমি আমার মানে এই সংক্ষিপ্ত মানে অনধিকারী বক্তব্য শেষ করবো একটি গল্প বলে, ছোট্ট গল্প। তার সঙ্গে আপাতত গিরিশ কার্নাডের কোনো যোগ নেই, ছোট্ট গল্প। এটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখ থেকেই শোনা। তো আমি সেটা কেন বলছি আমি সেটাতে আসছি পরে। গল্প এটা হচ্ছে শিশির কুমার ভাদুরী, তখন যোগাযোগ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো শিশির কুমার ভাদুরী যান, উনি সেখান থেকে মানে মানে কিস্তি কিস্তি লেখা নিয়ে আসেন। একবার তেমনই তিনি গেছেন একটি মানে লেখা আনতে ওনার থেকে। তো তিনি গেছেন, শনিবার দিন গেছেন, তিনি রতন কুঠির গেস্ট হাউসে উঠেছেন এবং সেখানে তিনি গিয়ে শুনলেন যে গুরুদেব বললেন যে শিশির, আজকে জানো তোমার লেখাটা আমি আজকে হবে না, আমি এটাকে আমি শেষ করতে পারিনি। তো শিশির কুমার আর কি করেন, এতখানি পথ গেছেন, তিনি দেখলেন যে মানে হলো না।
উনি বললেন যে কেন, মানে কেন গুরুদেব, কোনো ওটা কোনো মানে শরীর টরীর খারাপ ছিল? তখন উনি বললেন যে না, শরীর খারাপ নয়, বিশ্বভারতী নানা রকম কাজ ছিল, তার জন্য আমি সেটাকে আর মানে করে উঠতে পারিনি। তো যাকে বলে অন দ্য স্পার অফ আ মোমেন্ট শিশির কুমারের মুখ থেকে বেরিয়ে গেল যে গুরুদেব, এই বিশ্বভারতী আপনার কাল হলো। এটা বলে ফেলার পর উনি বুঝলেন যে উনি কাকে কি বলে ফেলেছেন। উনি বলে ফেলার পর এক মুহূর্ত যাকে বলে সম্পূর্ণ চুপ করে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও একদম চুপ করে গেলেন, কোনো কথা বলছেন না, থমথমে ঘরের মধ্যে। মানে সে একটা অদ্ভুত পরিস্থিতি, ইনিও চুপ উনিও চুপ। শিশির কুমার ভাদুরী খানিকক্ষণ পরে মানে ঘর থেকে বেরিয়ে এলেন। উনি বললেন গুরুদেব আমি আসছি। রবীন্দ্রনাথ নাকি খালি হাত তুলে এরম করলেন, আর কোনো কথা বললেন না। শিশির ভাদুরী বললেন যে আমার তো এই হলো মানে শেষ যাত্রা, আর তো হবে না জীবনে, এই হয়ে গেল, আর আমি কখনো আর এখানে আসবো না। আমি মানে যে পাপ করে ফেলেছি, কিন্তু একবার তো সেটা হয়ে গেছে বলে, সেটা ওনাকেই হয়েছে বলা, এটা এর তো আর কোনো মানে চেঞ্জ করার উপায় নেই যে আমাকে মানে মিসকোট করা হয়েছিল। মিসকোট করার ব্যাপার নেই কোনো, ওনাকেই বলেছেন ব্যাপারটা। এবার শিশির ভাদুরী ফিরে এলেন তার সেই ঘরে, এবং উনি ঠিক করলেন যে উনি আর থাকবেন না সেখানে, ওই দিনই ব্যাক করে চলে আসবেন। ইউজুয়ালি উনি একদিন থেকে তারপরে আসতেন, মানে সোমবারে ফিরতেন। তো উনি বললেন যে আমি আজকেই ফিরে যাই। স্নান টান করে যখন তিনি ফেরার জন্য তৈরি হচ্ছেন, একজন এসে বললেন যে আপনাকে গুরুদেব ডাকছেন। তো উনি গেলেন, দেখলেন যে ঘরের মধ্যে কেউ নেই, রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন বসে, একাই আছেন। বললেন যে শিশির বসো। বসো বললেন, বসে বললেন জানো, তুমি চলে যাওয়ার পর আমি ভেবে দেখলাম যে তুমি যেটা বলেছো তার মধ্যে খানিকটা সত্যি থাকলেও থাকতে পারে, কিন্তু এটা রবীন্দ্রনাথের সামনে বলতে নেই। উনি মনে, এটা কিন্তু উনি বলছেন, উনি মনে ব্যথা পান। আমি যে কারণে গল্পটা বললাম, যদি ট্রান্সপোর্ট হেডস এর কায়দায় যে আখ্যান নিয়ে তার একটি বিখ্যাত নাটকও আছে, যদি শিশির কুমারের জায়গায় গিরিশ কার্নাডের সেখানে দিয়ে দেওয়া হয়, তা রবীন্দ্রনাথ হয়তো বলতেন যে 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 গিরিশ তুমি যা বলেছো তার মধ্যে খানিকটা সত্যি থাকলেও থাকতে পারে। এইটাকে ফেস করার সাহস তার ছিল, উদারতা তার ছিল। সেটাকে বাঙালি দেখাবে কিনা সেটা আমি জানি না, দেখালে ভালো, মানে আশা করি দেখাবে। এবং আমি এইটুকু বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে, তাঁতঘর ফিল্মস, আর্টওয়েভ ইন্ডিয়া এবং সুদেব সিংহকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর শোভন, একটা জিনিস আমি এখানে বলবো, তোমার যে প্রশ্নটা তুমি রেখেছো যে অভিনেতারা যখন অভিনয় করেন, যেটা ওই ছবি আঁকার সময় সেটা বের হয়ে তার এক্সপ্রেশন। আচ্ছা, আমি রনিদাকে জিজ্ঞেস করি, রনিদা তুমি তো এই ছবিগুলো দেখলে, তুমি যে অভিনেতা, তুমি তো মঞ্চে ছবিই আঁকো শরীরী বিভঙ্গি এবং গলা দিয়ে। তো তুমি যখন মঞ্চে শরীরী বিভঙ্গি এবং গলা দিয়ে ছবি আঁকো বা ক্যামেরার সামনে, তখন কি তোমার মধ্যে কোনো রকম ড্রয়িং এর কোনো এফেক্ট বা ফিলিং ভেতর থেকে বেরোয়? মানে ভিজুয়াল আর্টের কোনো ফিলিং ভেতর থেকে বেরোয়? ডেফিনেটলি বোঝা একটা জায়গা থাকে। মানে অভিনেতা যখন অভিনয় করে তখন একটা এলিয়েনেশন হতে থাকে, সে নিজের বাইরে থেকে একটা কল্পনা, খানিকটা অভিজ্ঞতা দিয়ে একটা ছবি তৈরি করতে থাকে, স্টেজের উপর কি হচ্ছে, বা আরো স্বার্থপরের মতো বলতে গেলে তাকে কিরকম লাগছে দেখতে, তার মুখের ডান দিকে একটা আলো পড়ে কিরকম দাঁড়াচ্ছে, বা তলা থেকে একটা আলো পড়ে তার মুখের চেহারা কেমন হচ্ছে, তার একটা ধারণা তো থাকেই। এবং যেখান থেকে আজকে আমরা এই আলোচনা বা এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম, তার ড্রয়িং গুলো দিয়ে, হিরণদা বা যারা ছবি নিয়ে আরো অনেক বেশি চর্চা করেছেন, তারা তো অনেক গভীরে ঢুকে বলতে পারবেন। আমি শুধু ছবি দেখতে ভালোবাসি, স্কেচ দেখতে ভালোবাসি, বা অন্যান্য বিভিন্ন ধরনের, সেখানটায় আমার ভীষণভাবে ওই প্রত্যেকটা ছবি গিরিশ কার্নাড যেগুলো এঁকেছেন তার মধ্যে মনে হচ্ছিল ওই নাটকীয়তাটা ধরা পড়ছে। শুধু একটা আবেগ নয়,
একটা কোথাও খানিকটা করে নাটক রয়েছে, মানে প্রত্যেকটার মধ্যে একটা গল্প থাকছে, মানে ওই ছবিটার দিকে তাকিয়ে সেই চরিত্রটি কি বলছে বা কি বলছে না, এরকম একটা জায়গায় আমার কল্পনার খানিকটা জায়গা খুলে দিচ্ছে। আমার মনে হয় সেটা যে কোনো স্কেচের একটা বড় সার্থকতা হয়তো। আর এতগুলো মানে এত বড় বড় ব্যক্তিত্বের কাছে যে ছবিগুলো উনি সই করাতে পেরেছেন বা আমরা যেগুলো দেখতে পাচ্ছি, তার বাইরেও নিশ্চয়ই উনি অজস্র ছবি এঁকেছেন। শুধু বিখ্যাত ব্যক্তিত্ব বলেই এই ছবিগুলো আমাদের কাছে তুলে ধরা হয়েছে বা কোনোভাবে আমাদের এই কালেকশনে এসছে। হতে পারে আমরা সেই মানুষগুলোকে চিনি না, কিন্তু এর থেকেও হয়তো আরো অনেক বেশি নাটকীয় কোনো মুহূর্ত, আরো অনেক বেশি নিখুঁত কোনো ভাব বিভিন্ন ছবির মধ্যে এসছে, যেগুলো আমাদের কাছে সমগ্র মানে আজকে যেই সাজিটা নিয়ে সুদেব এখানটায় আমাদের উপকৃত করেছেন, তার মধ্যে যতটা পড়েছে তার বাইরেও আরো অনেকটা রয়ে গেল। এবার যেটা তুমি বলছিলে যে যখনই নাকি একজন অভিনেতা অভিনয় করেন তিনি বাইরে থেকে দেখতে পান বা দেখার চেষ্টা করেন বা তার কল্পনা দিয়ে ধারণা হয় যে তিনি বাইরে থেকে নিজেকে দেখতে পাচ্ছেন। এবং এই মূলত তুগলক এই নাটকটা সম্বন্ধে একটি দুটি কথা এই প্রসঙ্গে বলবো, যে যেহেতু শোভনবাবু রবীন্দ্রনাথের একটা রেফারেন্স নিয়ে এলেন, যে আমি দেখেছি এবং আমার মনে হয়েছে যেরকম ভাবে বিসর্জন বা রক্তকরবী প্রায় প্রত্যেক বাঙালি অভিনেতাই একবার করে চেষ্টা করেছেন, কোনোভাবে জীবনে করেছেন, ঠিক সেরকম ভাবেই তুগলক নাটকটা আমার মনে হচ্ছে হিন্দি ভাষাভাষী যত অভিনেতা রয়েছেন বিভিন্ন সময় আমি সুযোগ পেয়েছি অন্যান্য বিভিন্ন রাজ্যের অভিনেতাদের সাথে কথা বলার, মিট করার কর্মসূত্রে, এবং তাদের যখন নাকি আমি বলেছি যে আমি তুগলক করছি, তারা গড়গড় করে দেখছি তুগলকের একটা অংশ বলে যাচ্ছেন, মানে তারা এটা কখনো অভিনয় করেছেন এবং সেটা তাদের এত নাড়া দিয়েছে তারা সেটা অংশ ভুলতে পারেননি। ভীষণ রকম ভাবে প্রায় প্রত্যেক অভিনেতা একবার করে তুগলকের জার্নির মধ্যে দিয়ে গেছেন। এবং এক কন্নড় খুব বড় অভিনেতার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তিনি তুগলক করেছেন এবং তিনি মজা করে বলেছিলেন, আমি এটা সত্যি সত্য মিথ্যে জানি না, যে কন্নড় থেকে এটা ইংরেজি হয়েছে, আবার ওই ইংরেজি থেকে সেই ইংরেজি অনুবাদটা থেকে নাকি একজন ওটাকে কন্নড়ে অনুবাদ করেছিলেন বলে উনি খুব হাসছেন। মানে পপুলারিটি এমন জায়গায় পৌঁছেছিল যে যখন উনি অরিজিনালটা পড়েননি, কিন্তু ইংরেজি অনুবাদটা থেকে আবার তিনি কন্নড়ে ফিরে গেছেন। হিন্দি অনুবাদ তো হয়েছেই, অন্যান্য বিভিন্ন ভাষায় হয়েছে, সব অভিনেতারাই করবার সুযোগ পেয়েছে। আমার সাথে গিরিশ কার্নাডের প্রথম পরিচয় যখন নাকি অনেকে মিলে বসে কোনো বন্ধুর বাড়িতে বা কোনো আত্মীয়র বাড়িতে আমরা টেলিভিশনের সামনে বসে সিনেমা দেখি। নাট্য ব্যক্তিত্ব বলে তখনও জানার বা বোঝার বয়স হয়নি, এবং তখন তো আর অত অভিনয়ও বোঝার জায়গা থাকে না, কাজ হয়তো মনে দাগ কেটে যায়, এবং প্রায় তখন ফুলের বনে যার পাশে যায় তারই লাগে ভালোর মতো, প্রত্যেকের অভিনয় ভাল লাগছে। ক্রমশ যখন নাকি আরো বড় হয়েছি এবং তার বিভিন্ন নাটকগুলো পড়ার বা অন্যান্য প্রোডাকশন দেখার সুযোগ পেয়েছি, এবং আলটিমেটলি যখন তুগলক করার সুযোগ এলো, তখন মনে আছে দেবেশের দল সংস্কৃতি থেকে আমরা উইঙ্কিল টুইঙ্কিলের লাস্ট শো স্টেজের ওপর আমার আর দেবেশের কথা হলো নতুন কোনো নাটক ধরার ব্যাপারে, এবং তখন উনি বললেন তুগলক পড়েছো? আমি বললাম হ্যাঁ পড়েছি। বললো আরেকবার পড়ে ফেলো। এবং তারপরে প্রথমেই দেখলাম শম্ভু মিত্র এটা বাংলায় প্রথম শোটা করেছিলেন, কাজেই সেটা একটা ভীষণ পা কেঁপে যাওয়ার মতো একটা জায়গায় এলো, এবং নাটকটার মধ্যে পড়তে পড়তে এত জটিলতা এবং যে কোনো অভিনেতার পক্ষে কাজ করার পক্ষে এত ভালো লাগার মতো, নাড়া দেওয়ার মতো বিভিন্ন রকম অনুষঙ্গে পুরো নাটকটা সাজানো, যে সেই জার্নিটা খুব ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর হয়েছিল। কিন্তু ওনার সাথে কখনো দেখা হওয়া, কথা হওয়া বা পত্রালাপ হওয়া তার কোনো সুযোগ ছিল না। এরপরে আমরা যখন এনএসডি তে শো করতে যাই তখন শুনলাম তুগলকের শো এর আগে উনি আসছেন। অসম্ভব রোমাঞ্চিত, কিন্তু মেকআপ নিয়ে পর্দার এপাশে দাঁড়িয়ে রয়েছি, ওপাশে শুনতে পাচ্ছি পর্দাটা ফেলে দিয়ে
গিরিশ কার্নাড ওপাশে বক্তৃতা দিচ্ছেন, এটা সম্বন্ধে কিছু বলছেন, কিন্তু তার তখন ছোট অক্সিজেন সিলিন্ডার এবং নাকে নল নিয়ে ওই সিলিন্ডারটাকে ক্যারি করতে হয়, উনি ওটার বাইরে যেতে পারেন না, খুব অসুস্থ, তাও উনি এসেছিলেন। কি বলেছেন আমার কানে কিচ্ছু ঢুকছে না, আমি খালি ভাবছি আজকে এই মানুষটা নাটকটা দেখবেন এবং ভারতের বিভিন্ন স্টলওয়ার্ডদের এই প্রোডাকশনটা উনি দেখেছেন এবং তার 24 বা 25 বছর বয়সে বোধহয় এটা লেখা, যেটা আমার কাছে আরেকটা বিস্ময় ছিল যে ওই রকম বয়সে কিভাবে ওই বোধ এবং অতটা রিসার্চের মধ্যে দিয়ে উনি গেছেন। এবং তারপরে সত্যি কথা বলতে কি প্রত্যেকটা সিন করছি এবং কল্পিত কোনো এক গিরিশ কার্নাডকে দর্শকের মধ্যে থেকে আমি খুঁজে নিচ্ছি। আমি অসম্ভব আমি দর্শক দেখতে পাই না যখন পারফর্ম করি, প্রচন্ড টেনশন হয় এবং অনেকে আমার কলিগরা আছেন যারা খুঁটিয়ে খুঁটিয়ে দর্শকদের দেখেন, অনেককে তার ভাল লাগছে কি খারাপ লাগছে, তিনি উচ্ছ্বাস করছেন কিনা আমি দেখতে পাই না। তার মধ্যে থেকে কোথাও ভাবছি যে উনি আছেন প্রত্যেকটা দৃশ্য পড়ে, যে জায়গাগুলো আমার নিজের ভালো লাগার, যেগুলো নাটকের মধ্যে আমার অসম্ভব আমি নেই, কিন্তু ভালো লাগার প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে উনি সাক্ষী থাকছেন। নাটকটা শেষ হওয়ার পরে জানতে পারলাম উনি বক্তৃতাটা দিয়েই চলে গেছিলেন, উনি নাটকটা দেখতে পারেন। কিন্তু আমি এটাই বলতে চাইছি, ওই যে বাইরে থেকে দেখার কথা বললে না, সেই বাইরে থেকে দেখার মধ্যে বলি, ওই রকম ভাবে বাইরে থেকে দেখার মধ্যে দর্শক হিসাবে আমার কাছে গিরিশ কার্নাড ছিলেন গোটা নাটকটাই। আমি কিন্তু সেদিনের শোটা প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা মুহূর্ত ওই রকম ভাবে ঘটা করে বা কথায় সাজিয়ে নয়, কিন্তু ওনাকে ডেডিকেট করে করেই, ওনাকে শ্রদ্ধা জানিয়ে জানিয়েই আমি আমার অভিনয়টা করে চলেছি। যেরকম বাইরে থেকে নিজেকে দেখা যায় সেরকম বাইরে থেকে স্রষ্টাকেও দেখা যায়। তা সেই প্যারালাল একটা অনুভূতি আমার মধ্যে চলতে থাকে এবং আমি ভাবার চেষ্টা করছি উনি হয়তো আমার কোনো একটি, যেই মানে সঙ্গীতের দিক থেকে বললে যেরকম বলি ফায়ে ঠিক লাগা, ওই রকম ভাবে যখন আমার মনে হচ্ছে লাগছে না, আমার মনে হচ্ছে উনি অখুশি হচ্ছেন, বা আমার যেই ব্যাখ্যাটা নিয়ে মনে হচ্ছে যে আমি হয়তো খুব ডেয়ারিং একটা জায়গায় সেটাকে ব্যাখ্যা করেছি, যেটা তার আগে হয়তো আমি নাটকটা সম্বন্ধে যে লেখাগুলো পড়েছি বা যে স্বাধীনতাটা নিয়েছি বা যে জায়গাটায় পুশ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি চরিত্রটাকে, তার সবগুলো ব্যাখ্যা হয়তো ওনার ব্যাখ্যা নয়, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমার ওইটুকু স্বাধীনতা রয়েছেন, আমি সেটা নিয়ে কাজ করছি, সেগুলো নিয়ে আমি প্রতি মুহূর্তে ভাবছি যে তিনি কি বলবেন এবং তিনি সেটা দেখে খুশি হচ্ছেন বা অখুশি হচ্ছেন বা তার ভুরু কুচকাচ্ছে কিনা, সেগুলো আমার নিজের মনে ভাবতে ভাবতে একজন গিরিশ কার্নাড সেই শোটায় ছিলেন। কিন্তু বাস্তব বা সত্যির ভিত্তিতে যদি দাঁড়াই, আমরা দুজন কখনো মুখোমুখি দাঁড়াইনি। উনি আমার এই কাজ দেখতে পারেননি বা আমি ওনার সামনে দাঁড়িয়ে কখনো আমার শ্রদ্ধা জানাতে পারিনি। আর এই ছবিগুলো নিয়ে যা বলার সেটা তো শুরুতে বলে এলাম। আমি বোধহয় অনেকক্ষণ ধানবান্তে শিবের গীত গাইলাম, তুমি যে প্রশ্নটাও কি করেছিলে সেখান থেকে গড়িয়ে গড়িয়াহাট হয়ে গেল বোধহয় পুরোটা, কিন্তু যাই হোক, মোটামুটি এই কথাগুলো বলার ছিল আর কি। মানে এই এটা সুযোগটা জানার পাওয়া খুব যায় দরকার না। ছিল, এই পুরো ব্যাপারটা জানার খুব দরকার ছিল। আচ্ছা শোভন, তুমি বোধহয় তোমার বোধহয় কোথাও একটা যাওয়ার আছে, তোমাকে হ্যাঁ, আমি বলে। আপনাদের অনুভূতি নিয়ে আমি তাহলে একটু এগোতে পারি। হ্যাঁ হ্যাঁ আমার নিশ্চয়ই। বাড়িতে কাজ খুব ভালো রয়েছে। লাগে তুমি এসে ভীষণ ভালো কিছু কথা হ্যাঁ বললে, যেটা আজকের জন্য, আজকের নিরিখে, আজকের সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেটা যদি বাঙালি আমরা যারা যদি ভাবি এটাকে, আমার মনে হয় আমাদের এগোনোটা, রবীন্দ্রনাথকে নিয়েই এগোনোটা আরো অনেক সহজ হয়। ওনাকে ঠাকুরের মতো বসিয়ে না রেখে যদি প্রপারলি ওনাকে নিয়ে আমরা এগোতে পারি, সেটাই উনিও বলার চেষ্টা করেছেন, তুমি সেটাই আমাদের বললে। অনেক ধন্যবাদ তোমাকে আর্ট এবং থেকে নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ শুভ। হ্যাঁ, নমস্কার। ভালো থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা দেবেশ দা এসে আচ্ছা, গেছে। আমি ওটাই একটুখানি তোমাকে কাটতে চাইছিলাম শুভদা। আমাদের মধ্যে আমাদের আর এক অতিথি এসে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট নাট্যকার শ্রী দেবেশ চট্টোপাধ্যায়, আমার মাস্টারমশাইও বটে। দেবেশ দাকে প্রথমে আমরা গিরিশ কার্নাডের স্কেচ গুলো দেখাই, বুঝলে মূল্যবান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা দেবেশ দা তো দেখো। দেখেন। হ্যাঁ, আমরা একটু স্কেচ গুলো তাহলে স্যারকে দেখাই। স্যার একটু দেখুন। স্কেচ গুলো দেখো গিরিশ কার্নাড।
এই যে কটা দেখাচ্ছি সব কটাতে মোটামুটি যাদের কাজ উনি করেছেন, যাদের নিয়ে তারা প্রত্যেকে সই করে দিয়েছেন। আগাথা ক্রিস্টি, আইনস্টাইন, এরা 53 আইনস্টাইন সই করেছেন, উনি কাজটি করেছিলেন 52। সমারসেট মম, রাধাকৃষ্ণন, এডমন্ড হিলারি, এখানে উনি সই করাতে পারেননি কোনো কারণে। পেনজিন, দুটো ভাষাতেই সই করা আছে পেনজিনের। এবং কাজটি করা 15/6 এবং সই করা 23/6, মানে একদম কাছাকাছি সময়। ছাত্রে, নেরুদা, পিকাসো, টি.এস. এলিয়ট। আমি প্রথমে জাস্ট তোমাকে একটু জিজ্ঞেস করবো, তুমি তো মঞ্চে ছবি আঁকো, আমি আমার চোখের সামনে আমি তোমাকে দেখছি মঞ্চে ছবি আঁকতে। কিভাবে একটা করে ছবি আঁকো তুমি, এবং সেটা আমরা মঞ্চে শেখাও। অ্যাক্সিডেন্টালি আমিও একটু তুলি ধরি, সামনে হিমালয় রয়েছে, বন্ধু তো মারবে আমাকে। তো এই পোর্ট্রেটের জায়গা থেকে আমি একটু ক্যামেরাটা একটু তুলি, একটা আমার এই ঘর, আমার ঠিক পেছনে হিরণদার আঁকা একটা ছবি আছে। ঋত্বিক ঘটক। হ্যাঁ, ঋত্বিক ঘটক। আহ, তুমি আমার বলার কথা হচ্ছে যে এগুলো মূলত পোর্ট্রেট, এবং একটা সময় আমারও নিয়মিত পোর্ট্রেট আঁকার খুব মানে অভ্যেস ছিল আর কি। সেটা পামেলা বোর্ডে টু সৌম্য মিত্র সবারই আর কি। তো ওয়াইড ভ্যারাইটি পোর্ট্রেটের। না, আমি একবার কাটবো, আমি একটা স্মৃতি বলি স্যার, আপনার মনে আছে কিনা জানি না, এখানে উপস্থিত কেউ আপনাকে লাইভ পেন্টিং করতে দেখেছে বলে আমি জানি না, তবে আমি দেখেছি। আমরা তখন খুব ছোট, মানে একটি ওয়ার্কশপে আমাদের সেটের, মানে সেখানে স্যার আমাদের মানে প্রশিক্ষক, সেখানে প্রথম স্যারের সঙ্গে আমার আলাপ। তা সেই সিনেমার সেটটাও আমাদের স্যার বহাতে বহাতে একটা ছোট্ট দেওয়ালে একটা পেন্টিং এর প্রয়োজন ছিল। আমার মনে আছে মিনিট 10 মধ্যে একটা পাতা নিয়ে, মানে ওখানে স্টুডিওতে রূপকলা কেন্দ্রে হয়েছিল ওটা, স্যার সঙ্গে সঙ্গে এঁকে ওটা মানে সেটে ইউজ হয়েছিল। আমি কিন্তু লাইভ পেন্টিং করতে হিরণদা আছে, হিরণদা কান মুলে দেবে। না না, আমি দেখেছি, একটা গল্প শেয়ার করলাম। ওই নিজের খেয়ালেই আঁকা। আমার সব থেকে পোর্ট্রেট গুলো মানে পোর্ট্রেট গুলো আমার একটুখানি এটাকে একটু মানে পুরোনো ঘরানার পোর্ট্রেট এগুলো। মানে আমার যেটা সবসময় ইন্টারেস্টিং লাগে যে পোর্ট্রেটের মধ্যে একটা ক্যারেক্টার। হ্যাঁ, এই পোর্ট্রেট গুলো খুবই একটু পুরোনো ধাঁচের পোর্ট্রেট, কিন্তু একজন নাটককার যখন একজন মানুষের মুখ নিয়ে ছবি, মুখ নিয়ে ভাবছেন বা আঁকছেন, তখন অবভিয়াসলি তার অবজারভেশন পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। একটা মানুষকে তিনি কতটা খুঁটিয়ে দেখছেন, অর্থাৎ শুধু তো তিনি তার বহিরঙ্গের ছবিটা আঁকছেন না, তাকে একই সঙ্গে তাকে একটা অন্তরঙ্গের ছবিও আঁকতে হচ্ছে। তো ওই মুখের মধ্যে দিয়ে যে আর একটা মানুষ, পেছনের যে মানুষটা থাকে, সেই মানুষটার বোধহয় বেশি করে আসে আর কি। তো এই ছবিগুলো একটু প্রথাগতভাবে একটু আমার একটু পুরনো লাগলো, যার মধ্যে অতটা ক্যারেক্টার, যেটা মানে আমি হিরণদা আছে বলে বলছি না, হিরণদার আঁকা মুখ পোর্ট্রেট গুলোর মধ্যে মজা হচ্ছে যে ওই ক্যারেক্টারটা চলে আসে দুম করে, একটা আনকনসিয়াস ক্যারেক্টার আসে, যেটা খুব মানে প্রথাগত ক্যারেক্টার নয়, যেটা খুব মানে সাজিয়ে গুছিয়ে ক্যারেক্টার নয়। এই পোর্ট্রেট গুলো একটু বেশ সাজিয়ে গুছিয়ে ক্যারেক্টার, কিন্তু তো অবভিয়াসলি যখন একজন নাটককার এই ধরনের পোর্ট্রেট আঁকেন বা থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষ যখন আঁকেন, তখন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হয় যে অবজারভেশন পাওয়ার, এবং রেখার উপরে যার দখল থাকে তিনি ছবি মানে যার আকার অন্তত একটা স্ট্রেট লাইনের বা একটা কার্ভের উপর যার অনায়াস দখল থাকে, তার বোধহয় কোথাও না কোথাও শিল্পের অন্যান্য শাখার সঙ্গে একটা সংযুক্তি তৈরি হয়। এইটা আমার মনে হলো আর কি, মানে ফার্স্ট অবজারভেশন। আমরা একটা কাজ করি, সুদেব দা তখন একটু বিষয়টা ঠিক করে নিক, মানে যান্ত্রিক ত্রুটিটা, ততক্ষণ আমরা একটা জিনিস করতে পারি, সেখানে সুদেবদারও কথা আমরা জানতে পারবো। মানে গত বছর এই আজকের দিনই আমরা একটা টিজার রিলিজ করেছিলাম। বেসিক্যালি সুদেবদা যে দীর্ঘদিন ধরে গিরিশ কার্নাডের উপর একটা ডকুমেন্টারির চেষ্টা করছেন, তার শুটিং ফুটেজ নিয়ে
তার কিছু বক্তব্য এবং সেখানে স্যারের মানে সংস্কৃতির যে তুগলক প্রযোজনা, স্যারের কাছ থেকে আমরা একটা ছোট্ট ক্লিপিংস পেয়েছিলাম, সেখানে তুগলকের একটা প্রযোজনা এবং গিরিশ কার্নাড তুগলক নিয়ে বলছেন, সেরকম একটা ছোট্ট অংশ আমাদের কাছে আছে। আমি সেইটা একটু সবাইকে দেখাতে চাই, সেটা দেখিয়ে তাহলে আমরা আবার সুদেবদার কাছে এবং তুগলক প্রসঙ্গে ফিরতে পারি। দীর্ঘ সিনেমা জীবন, ওর যে দীর্ঘ সিনেমা জীবন, মানে বম্বের যে মূলধারার ছবিতে অভিনয়, কন্নড় মূলধারার ছবিতে অভিনয়, সেই সঙ্গে আরেকটা জিনিস এখানে বলা দরকার যে 60-এর দশকের শেষ দিকে বা 70-এর গোড়া থেকে বলা হয় যে ভারতীয় সিনেমায় নবতরঙ্গ আর কি, বা নব্যতরঙ্গ যাই বলে। At that time, a revolutionary history of Kannada literature in 3 volumes. Okay. Very. That is written by Kirtinath Koti. I mean, they were contemporary writings, but he wrote the introductions to each one. And then he writing about drama. প্রধানত ব্যাঙ্গালোরে উনি তখন জেপি নগরে ওর বাড়িতে থাকতেন, ওটা ওনাদের অনেক দিনের বসত বাড়ি। তো ওইখানেই অধিকাংশ শুটিং ওখানেই হয়েছে, কিছু বাইরে 2-1 জায়গায় ব্যাঙ্গালোরে রঙ্গশঙ্করা যে নাট্যকেন্দ্র, সেখানেও কিছু শুটিং হয়েছে। 1957-58 নাগাদ উনি বম্বেতে আসেন, তখন বম্বে বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তেন বলে। তো সেই সময় ইব্রাহিম আলকাজিও বম্বেতে ফিরেছেন। তিনি তার আগে রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্ট মানে রাডা যেটাকে বলে, সেখান থেকে পড়াশুনো করে ফেরেন এবং ইব্রাহিম আলকাজিকে কেন্দ্র করে বম্বেতে যে একটা ইংরেজি থিয়েটারের তখন একটা দারুণ একটা চর্চা, তখন সেই কুসুম ভেল এইসব দুর্ধর্ষ সব অভিনেত্রীদের উত্থান হচ্ছে ওখান থেকে। We don't have any good historical plays, in the sense that we don't have any plays which treat history as contemporary. We only treat historical plays like costume plays. Shah Jahan crying over Taj Mahal, that's the typical, which I know instantly because, Jitendra Lal Rai, kind of Ashoka, Alexander, all those. I mean, Jitendra Lal Rai was the model in fact. So I decided, then I read a book of history. I couldn't get a book of Karnataka history, so I took a book of, a primary book of Indian history in Oxford, and started with Mohenjo-daro and started reading it. Went on reading, trying to find some subject which would attract my attention. When I came to Tughlaq, I knew I had hit it because it said Tughlaq was called the Mad King, the Mad Muhammad, the Mad Tughlaq, and so on. And then he was the most intelligent king there, and he had moved his capital from Delhi to Daulatabad, and he had introduced copper coinage, and yet he was a total failure. Immediately, all existentialist things were there: madness, ambition, So he. শরিয়তের রক্ষক, খলিফের সংরক্ষক, ন্যায়পরায়ণ, খুদাবন্দ সুলতান মোহাম্মদ বিন তুগলক। সুলতানের জয় হোক। এই বছরের শেষের দিকে আমার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করা হয়। আমি আমার সাম্রাজ্যে হিন্দু ও মুসলমানের সম্প্রীতিকে সুদৃঢ় করতে চাই জোরালো। নতুন রাজধানী হবে এই মৈত্রীর প্রতীক। যাদের আমার উপর আস্থা আছে তারা আমার সাথে আসতে পারে। তাদের সাহায্যে আমি এমন এক সাম্রাজ্য গড়ে তুলব যা হবে সারা বিশ্বের ঈর্ষার বস্তু। সুলতানের জয় হোক। So I wrote Tughlaq, and so Tughlaq, although it had nothing to do with Karnataka, but then my habit always has been, and this is a training I got at Oxford, is to do thorough research. পয়গম্বরের বাণী আমার প্রাণ। বাইরে শূন্যতা যখন আমার বুকের মধ্যে আলো একটা একটা করে নিভিয়ে দেয়, তখন তোমার বাণী আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, আমার রাজ্যে আছে অনেক হিন্দু, মুসলমান, জৈন, ক্লেদ আছে, ব্যাধি আছে, কিন্তু মানুষের পুঞ্জিত সেই ক্লেদকে মোছার জন্য আল্লাহকে ডাকবে। সাবধান সুলতান,
আপনি দ্বিতীয় আল্লাহ হতে চাইছেন। বুদ্ধ ও জরথ্রুষ্টর দিব্য দৃষ্টির আলোক আঘাতে এদের শতছিল। আপনার পরীক্ষাটি চূড়ান্তভাবে সফল। ধন্যবাদ। যুদ্ধ জয়ের জন্য কোনো বিজয় উল্লাস সেখানে হবে না। তার মতো মানুষ যখন মারা যায় তখন বেঁচে থাকাই একটা গুনাহ। যুক্তি যদি সত্যি এত সহজ হতে পারোনি, যেমনটা তুমি ভাবছো, বা বিচার যদি এত সরল হতো যেমনটা আমি চেয়েছিলাম, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যেত। সেটা 64-65 নাগাদ তুগলক লেখা, এবং সেই তুগলক লেখার আগে যে ওর ভীষণ পড়াশুনো, ইতিহাসের মধ্যে একেবারে প্রায় ডুবে গিয়ে পড়াশুনো করা আর কি। So I read Barni on Tughlaq. Then there is a historian called Ishwari Prasad who has written a book called The History of Corona Turks. Excellent. Where even in footnotes, in one footnote he says there was a man called Imamuddin who was supposed to look like a Tughlaq, so he put him on an elephant. So it's apocryphal story. He puts it in a footnote. I thought, wow, how marvelous! So like that. So I did my research. তুগলক যেরকম ওর নাটক রচনার ক্ষেত্রে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, তারপরে হয়বদনে একেবারে স্ট্রাকচারটা বদলে গেল, এবং এইভাবে ওর যে নাটক রচনার যে বিভিন্ন পর্যায়, পরবর্তীকালে উনি যে তালেদণ্ডর মতো নাটক, যেটা রক্তকল্যাণ নামে সমধিক পরিচিত, রচনা করেছে, নাগমণ্ডল, তারপরে টিপু সুলতানের স্বপ্ন, সেই সঙ্গে এই যে বাদল সরকার, গিরিশ কার্নাড, বিজয় তেন্ডুলকর, মোহন রাকেশ, এই যে বলা হয় যে ভারতীয় নাটকে স্বাধীনতা পরবর্তী সময় আধুনিকতার আরেকটি পর্ব, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এই তথ্যচিত্রে। তুগলক যখন রিহার্সাল চলছিল, যে সময় শুরু হয় নাটকের অংশগুলো বা যেরকম তোমার রিহার্সালের ধরন, আমি শোভন একটা প্রশ্ন করে গেছিল যে যখন নাট্যকার অভিনেতা এরা যখন ছবি আঁকেন, সবার আগে এক্সপ্রেশনটা ভাবেন, সেরকম তুমি যখন কোনো মঞ্চ নিয়ে ছবিটা আঁকো, তোমার তো ছবি আঁকাই কাজ, মঞ্চে ছবি আঁকা, যেটা আমি অনেক দফা বলছিলাম, সেই সময় তোমার মধ্যে কি কি ভিজুয়াল কিভাবে খেলা করে সেটা যদি একটু বলো, অ্যাজ এ ডিরেক্টর, বা তুমি এতদিন ধরে কাজ করছো সেই অভিজ্ঞতা। আমি কিছুটা দেখেছি, তাও যদি তুমি একটু বলো। পুরোটা তো তোমার মাথায় থাকে, পুরো মঞ্চটা ছবি হিসেবে মাথায় থাকে। আমি আসলে ওইভাবে থিয়েটার করি না। হিরণদা রয়েছে, হিরণদা আমার কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচিত, মানে যেভাবে আমি ড্রিম করেছি সেইভাবে আবার তুগলক করিনি, বা যেভাবে তুগলক করেছি সেভাবে সেরাবগান করিনি, বা আমার নতুন নাটকটা করিনি। প্রত্যেকটা কাজের ধরন একটু আলাদা আলাদা হয়, কিন্তু একটা জায়গা, মূল জায়গা যেটা থাকে সেটা হচ্ছে যে আমি আগে থেকে খুব একটা ছবি ভাবি না। মানে ছবিটা আসলে একটা হয়তো খুব রাফ স্কেচ থাকে, একটা কাঠামো থাকে। সেই কাঠামোটা যতক্ষণ পর্যন্ত জ্যান্ত মানুষরা ওই স্পেসটাতে গিয়ে ওই অবজেক্ট গুলোর সঙ্গে একটা ইন্টারাকশন না তৈরি করতে পারছে, ততক্ষণ পর্যন্ত স্পেসটা আমার কাছে অজানা হয়। এই প্রসঙ্গে এই তুগলক যেহেতু কথা হচ্ছিল, তুগলকের প্রসঙ্গে বলি, যেটা তো রনি জানে যে আমাদের আমরা একটা অভিনয় ব্যাঙ্গালোরে, সেটা গিরিশ কার্নাড ছিলেন, কিন্তু উনি নাটকটা দেখতে পারেননি। কিন্তু উনি যখন ওই পাশে মঞ্চের পাশটায় এসে যখন আমাদের সেট গুলো দেখছিলেন, তখন আমাকে জিজ্ঞেস করলেন যে এটা তোমাদের ফিক্সড সেট নয়? তাই আমি বললাম না, এটা পাল্টায়। বলছে খুব ইন্টারেস্টিং, চাকাগুলো দেখছিলেন, দেখে বললেন যে এটা তাহলে কিভাবে মুভ করে। আমি ওনাকে যতটা সম্ভব বোঝালাম, বললাম খুব ইন্টারেস্টিং, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তুগলক এখনো অব্দি যা হয়েছে সেটা খুব একটা ফিক্সড সেটের উপরেই হয়, জোন করে করে।
তা আমি বললাম না, আমি জোন করিনি, আমরা গোটা মঞ্চটাই ব্যবহার করা হয়েছে। তো এই যে ছবি আঁকা, তুমি যেটা বলছো ছবি আঁকার যে পদ্ধতি, প্রথমে আমার কাছে কিছু মনে হচ্ছিল বেসিক একটা জায়গা থেকে কিছু মানে পিলারের মতো স্পেস আছে, কিন্তু ওই পিলার গুলোই গোটা নাটক যদি দেখে তাহলে দেখবে যে ওটা ফার্স্ট অ্যাক্টে যে স্ট্রাকচারটা থাকে, মানে যতক্ষণ পর্যন্ত দিল্লিটা থাকে, মানে দৌলতাবাদে জার্নির আগে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত একটা স্ট্রাকচার থাকে, কিন্তু যে মুহূর্তে দৌলতাবাদ চলে যায় সেই মুহূর্তে ওই গোটা স্ট্রাকচারটা ভাঙতে থাকে এবং সেটা মিলেমিশে যায়। তার আগে অব্দি একটা খুব মানে ফার্স্ট হাফ পর্যন্ত খুব স্ট্রাকচার্ড একটা স্পেস থাকে, ফার্স্ট হাফের পর বিরতির পর পুরো স্ট্রাকচার মিলে মিশে ভেঙে যায়, শেষে গিয়ে ওই ভাঙা জায়গাটা থেকে আবার একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করা হয়। তো এইটা হচ্ছে ওই স্পেসটাকে দেখার। তো সেটা খুব একটা যে এরকম ছবি এঁকে এই সিনের পরে এই সিন তা নয়, সেভাবে তুগলক তৈরি হয়নি। তুগলকে বেসিক কতগুলো এলিমেন্ট আমাদের ছিল, এটা সঞ্চয়ন কাজ করেছিল। সঞ্চয়ন যেমন বললো যে একটা 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 আমি বললাম একটা কোথাও একটা নততল যদি থাকে, তা বললো ঠিক আছে নততলটা একটা তো তৈরি করা যায়, এবার ওটাকে কিভাবে ব্যবহার করবো সেটা রনি জানে। ওটা যতক্ষণ মধ্যে না ফেলছি তো বুঝতে পারছি না কি হবে। তো ওইরকম বিভিন্ন কিছু বক্স, কিছু স্টেপ, কিছু পিলার এগুলো থাকে। এবার ওটা চলতে 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 অভিনেতারা কি করে ব্যবহার করছে এবং তারপরে স্পেসটা আমার কাছে কিভাবে ধরা দিচ্ছে, কারণ টেক্সট রিড করা, মানে আমি একটা রিটেন টেক্সট রিড করছি, আমি দেখেছি আমার অভিজ্ঞতা বলে আগে থেকে সবটা সাজিয়ে নিলে যে মুহূর্তে জ্যান্ত মানুষরা ওই স্পেসটা থেকে ওই অবজেক্টের সঙ্গে ইন্টারাক্ট করা শুরু করে তখন গোটাটা পাল্টে যেতে পারে। তো সেই জন্য আমি যেভাবে থিয়েটারটাতে এখন বিশ্বাস করি আরো, যে ওই যতক্ষণ না পর্যন্ত জ্যান্ত মানুষরা ওই স্পেসটা গিয়ে না দাঁড়াচ্ছে এবং অবজেক্ট গুলো না থাকছে, ততক্ষণ পর্যন্ত পরের ছবিটা কি হবে আমি জানি না। এবং সেই ছবিটার যেমন মানে আমি পুরোটা দেখছি তা নয়, আলোর লোক দেখছেন, সাউন্ডের লোক দেখছেন এবং সর্বোপরি অভিনেতারা কিভাবে জিনিসগুলোকে দেখছেন, সব দেখাগুলো মিলেমিশে আবার একটা ছবি হতে আরম্ভ করে। এই অবধি বলার ছবির প্রসঙ্গ। হ্যাঁ এই বলো। প্রসঙ্গে আমি একটা কথা বলি, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। যখন নাকি প্রথম দেবের সময় নিজে একটা রিডিং দিয়ে শুনিয়েছিল তুগলক দেবেশের বাড়িতে, আমার তখন মনে আছে যে দেবেশ বলেছিল ভাবছি এখানটার দাবাটা তো খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, আমি অনেকগুলো হিউম্যান দাবার গুটি ব্যবহার করব যেটা প্রত্যেকবার মুভ করবে। কিন্তু ওটা পড়ার সময় যেরকম তৈরি হয়েছে, আলটিমেটলি ও যখন স্টেজে যায় তখন কিন্তু আইডিয়াটা ওর থেকে বদলে যায়। কাজেই আমার নিজের মনে হয় দেবেশ্বর নিশ্চয়ই অ্যাপ্রুভ করবে যে নাটকের এই প্রস্তুতিটা একটা চলমান প্রস্তুতি, একটা ফিক্স প্রস্তুতি নয়, যার জন্য যেরকম যেরকম ভাবে এগোতে থাকে তার সাথে বিভিন্ন উপাদান দিয়ে এটা দেবেশ বারবার বলে অর্গানিক ওয়েতে তৈরি হতে থাকে। আলো যেখানে পড়ছে সেটাই দেখে হয়তো নির্দেশকের মনে হলো এরপরে তাহলে এটা ব্যবহার করা যায়, বা যেই মেটেরিয়াল গুলো অভিনেতা পাচ্ছে তার হয়তো তখন মনে হলো যে এটাকে ওভাবে ভাবা হয়নি, কিন্তু সে ডিরেক্টরের কাছ থেকে অ্যাপ্রুভাল নিল যে এটাকে তাহলে এভাবে যদি ব্যবহার করি তাহলে নাটক কি কোথাও ক্ষুণ্ণ হচ্ছে, বা পরবর্তী বা পূর্ববর্তী যে আমাদের প্রক্রিয়াটা রয়েছে বা এই টেক্সটটাকে আমরা যেভাবে দর্শকের কাছে কমিউনিকেট করতে চাইছি কোথাও কি বিরোধ তৈরি হচ্ছে। এরকম ভাবে কিন্তু অনেক সময় বা প্রায় সব সময় একটা তৈরি হয় অন্তত দেবেশের ক্ষেত্রে, এবং এভাবেই হওয়া উচিত বলে পরবর্তীকালে আমার মনে হচ্ছে। হ্যাঁ মানে প্রসেসটা আমার ক্ষেত্রে খুব আনসার্টেন। একদমই ঠিক। হিরণদা এখানে আছেন আমাদের সামনে। হিরণদা বা আমরা যখন বড় বড় ছবি আঁকি এবং লেআউট ছাড়া একদম এই প্রসেসটাই আমরা ফলো করি। বিশেষ করে হিরণদা যখন বড় কাজ আমরা দেখি, হিরণদা ব্রাশিং পর ব্রাশিং হচ্ছে, আবার দুদিন পরে সেটা বদলালো, এই যে অভিঘাত, ক্যানভাস যে একটা অভিঘাত তৈরি করে, সেই অভিঘাত অনুযায়ী ব্রাশিং গুলো বদলায়। ঠিক যেরকম দেবেশদা বললেন যে প্রত্যেক দিনের রিহার্সাল, প্রত্যেক দিনে যখন চরিত্রগুলো দিয়ে দাঁড়ায় তখন সেগুলো বদলাতে থাকে। ব্যাপারটা ওই তৈরি করার প্রসেসটা সম্পূর্ণ প্রায় একই নাটক এবং ছবি। এখানে আবার সুদেবের কাছে সুদেবের আওয়াজ ঠিক থাকে সবকিছু। এবারে ছবিগুলোর একটা কনটেক্সটের একটা জায়গা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে ওই যে আমি এর আগে
একটা ভিডিও দেখানো হচ্ছিল, মাল্যবান দেখাচ্ছিল যে যখন উনি বম্বেতে পড়তে আসছেন, হারবারে পড়াশোনা শেষ হওয়ার পরে, মানে ওর স্নাতক পর্যায়ে পড়াশোনা শেষ হওয়ার পরে যখন উনি বম্বেতে স্নাতকোত্তর পড়াশোনা করতে আসছেন, মানে পিজি করতে আসছিলেন, সেই সময় প্রথম এই যে যাকে বলে মেডিটেরিয়ান আর কি, মানে একটা ইউরোপের কাছে আর কি ওর একটা এক্সপোজার, এবং সেই এক্সপোজারটা ইব্রাহিম আল কাজীর নাটক, এবং মানে যেটা সেই সময় তার মিডিয়ামটা ইংরেজি, মানে যেটা একটা ব্রিটিশ পেডাগজি আমাদের মানে আমরা সেইভাবেই বড় হই, আমাদের একটা ইনহেরিটেন্স আছে। আচ্ছা, আমরা আবার একটু বিজনদার কাছে আসবো। এই যে সামগ্রিকভাবে আমরা গিরিশ কার্নাডের সমস্ত বিষয়গুলো একটু করে ছুঁয়ে যাচ্ছি, আপনি একজন শুধু শিল্পী হিসেবে না, আপনি তো মঞ্চ শিল্পীও বটে, মঞ্চের বহু কালজয়ী কাজ আপনি করেছেন, আমাদের চোখের সামনে আমরা দেখে বড় হয়েছি। সেই সমস্ত ব্যাপারটা নিয়ে আপনি যদি গিরিশ কার্নাড সম্পর্কে আপনার একটা মূল্যায়ন, যেটা আমাদের খুব দরকারি শোনা, যদি একটু বলেন। আসলে আমি এই মুহূর্তে গিরিশ কার্নাডের মূল্যায়ন করার মতো প্রস্তুতি আমার নেই, তুমি বলে রাখা ভালো। কারণ আমি সেইভাবে ভাবিনি আর কি, সেই সুযোগটা ছিল না। গিরিশ কার্নাডের কাজ, অন্যান্য সব কাজগুলো নিয়ে আলোচনা করার মতো প্রস্তুতি আমি ছিলাম না। আমি ভেবেছিলাম এই ব্যাপারে দেবেশের কাছ থেকে বা রনির কাছ থেকে শুনবো আর কি। আমি খালি গিরিশ কার্নাডের আঁকার দিকটাকেই গণসংযোগ করেছিলাম আমার নিজের কাজকর্মের ফাঁকে ফুঁকে। তো সেই দিক থেকে এই মুহূর্তে আমি প্রস্তুত নই এ ব্যাপারে কিছু বলার, প্রথম কথা। দ্বিতীয় কথা, মঞ্চের জায়গা থেকে, মানে মঞ্চকে যেভাবে ব্যবহার করার ক্ষেত্রে গিরিশ কার্নাডের কোনো লেখা সেভাবে আমি পড়িনি। যেমন ভাবে আমি মঞ্চকে মনে করি যে মঞ্চ একটা চরিত্র, মঞ্চের নিজস্ব মান অভিমান সংলাপ সবকিছুই আছে, এবং মঞ্চ তখনই প্রতিষ্ঠিত হয়, মঞ্চ তখনই প্রাণ পায় যখন অভিনেতারা সেই মঞ্চকে তার একটা এক্সটেন্ডেড পার্ট হিসেবে, একটা প্রক্ষুব্ধ অবস্থান হিসেবে দেখতে পারে বা দেখার অভ্যেস তৈরি হয়। অর্থাৎ মঞ্চের যা কিছু স্থাপনা থাক না কেন, সেই স্থাপনাগুলো চলমান, শুধু সেইভাবে শারীরিক ভাবে নয়, সে তার সমস্ত অস্তিত্ব নিয়েই সে একটা অভিনেতা হয়ে ওঠে। মঞ্চের সমস্ত স্থাপনাগুলোই একটা অভিনেতা হয়ে ওঠে। সেটা অভিনেতারাই তাকে অভিনেতা হিসেবে তৈরি করে ফেলে। এই অভিমুখ, এই ভাবনা, এই দর্শন নিয়েই আমি পরিচালকের সঙ্গে কাজ করেছি, দেবেশের সঙ্গেও কাজ করেছি। আমরা যে কটা কাজ করেছি সেভাবেই ভেবেছি। আমার তুগলক দেখা হয়নি নানান কারণে, তো দেখলে হয়তো আমি সেটা নিয়ে আলোচনা করতে পারতাম। কিন্তু এইটা হচ্ছে আমার মূল জায়গা, যে আমি মঞ্চ শিল্পকে কখনো স্থাপনা শিল্প বা চিত্রশিল্প হিসেবে দেখি না। খালেদা এটাকে মঞ্চ চিত্রণ বলতেন, আমি মঞ্চ চিত্রণ কথাটা খুব ব্যক্তিগতভাবে বিরোধী, এবং আমার কাজের অভ্যাসেও আমি এটার বিরোধী। আমি এটাকে একটা চলমান শিল্প, চলমান চিত্র হিসেবে দেখতে অভ্যস্ত, দেখার আমি চেষ্টা করেছি। আমি সেই দর্শনেই বিশ্বাসী যে চলমানতা আছে, এর অনিশ্চয়তা আছে, এর মৃত্যু আছে, এর জীবন আছে, এবং যেভাবে একটা অভিনেত্রীর মৃত্যু জীবন থাকে মঞ্চের মধ্যে, সেরকম স্থাপনারও মৃত্যু এবং জীবন থাকে, তার একটা সেলফ লাইফ আছে। সেই জায়গা থেকে আমি দেখতে অভ্যস্ত। এখন কারোর সঙ্গে সেটা মতের মিল হতে পারে, না আমি কেউ হতে পারে, কেউ এটা বিতর্ক করতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি সেইভাবেই কাজগুলো, যতগুলো কাজ আমি আজ পর্যন্ত করেছি, চেষ্টা করেছি সেই জায়গায় যাওয়ার। হয়তো সফল হয়নি সব কাজ, কিন্তু চেষ্টাটা আমার সেইভাবে ছিল। তো এই জায়গা থেকে গিরিশ কার্নাড যে জায়গা থেকে নাটককে উপস্থাপনা করছেন, এইটা একটা না বুননের মতো। এটাকে আলাদা আলাদা করা যায় না, যে নাটকটা এরকম, মঞ্চটা এরকম, পরিচালনা এরকম, অভিনয় এরকম, আলো এরকম, এগুলো করা যায় না। এটা একটা বুননের মতো। যেভাবে একটা বুনন শিল্প হয়, এও একটা বুনন শিল্প। এটা সব মিলিয়ে একটা পরিপ্রেক্ষিত তৈরি করে।
একটা উপস্থাপনা তৈরি করে। এই আলাদা আলাদা করে হয় না, এটা একটা যৌথতার প্রকাশ। নাটকের কাজ, নাটক এমন একটা জীবন্ত মাধ্যম, আমি চিত্রের থেকেও বেশি গুরুত্ব দিই নাটকে, অন্তত সেভাবে দিয়েছিলাম, যে এই একটা এত জীবন্ত একটা মাধ্যম, প্রতিদিন জন্মায় প্রতিদিন মারা যায়, এর এই স্বাদই আলাদা। এর যে এর সাথে যুক্ত হয়েছে সে জানে এর স্বাদ কিরকম। তো সেই জায়গা থেকে একে কখনো আলাদা করে একটা একটা টুকরো টুকরো করে ভাবা যায় না, ভাবার আমার আমার অন্তত অভ্যেস নেই, আমার চর্চাও সেরকম নয়। এটাকে আমি সামগ্রিক যৌথতার একটা প্রকাশ হিসেবে দেখি, এবং সেখানে সবার সাথে আমি ওয়ার্কশপ করেছি। আমি যে ছবি আঁকি মঞ্চর মহড়ার সময়, এটা কোনো আমার শখ আহ্লাদ নয়, এটা আমার কোনো দেখনদারি নয় যে আমি ছবি এঁকে একটা কিছু কৃতিত্ব আদায় করছি। এটা আমার একটা পদ্ধতি, প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি এই সমস্ত যৌথতার একটা অংশ হয়ে উঠতে পারি। মানে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, আলোক শিল্পী, যে এর মধ্যে পোশাক করছে, সবার সাথে আমার একটা যৌথতা, যুক্ততা তৈরি হয়, একটা রাখি বন্ধনের মতো আমি এটাকে মনে করি। সেই জায়গা থেকে আমি খুব বিনম্র ভাবে এই কাজটা করি। আমি কাউকে বিরক্ত করার জন্য বা কাউকে কিছু মধ্যে ঢুকে পড়ার জন্য এটা আমি করি না। এটা একটা আমার চর্চা, এবং দেখা যাচ্ছে যে এই যে আমি চিত্র রচনা করতে থাকি মহড়ার সময়, সেইগুলো আমার কাছে কিছু ফল দেয়। অন্যের কাছে কি ফল দেয় আমি জানি না, আমার কাছে ফল দেয়। মানে আমি শেষ পর্যন্ত মঞ্চের চলমানতাটাকে উপলব্ধি করতে পারি এই কাজটার মধ্যে দিয়ে। সেটা দেবেশ কিছুটা নিশ্চয়ই জানে, দেবেশের সঙ্গে 2-4টে কাজ যেটা করেছি, এই চলমানতাটাকে আমি বেশি মান্যতা দিই। আমি মনে করি যে নাটক একটা চলচ্চিত্রের থেকেও নাটক একটা জীবন্ত মাধ্যম, এবং সে জীবন্ত বলেই সে চলমান, এবং চলমান বলেই তার মৃত্যু আছে, এবং তার হতাশা আছে, ব্যথা বেদনা আছে। সেইটাকে মান্যতা দিতেই হবে, তাকে গুরুত্ব দিতেই হবে, এবং দর্শকের সেখানে একটা অংশ, এই এই চলমানতার একটা অংশ দর্শক নাতেই চলমানতা বৃত্তটাকে সম্পূর্ণ করে না। তো এইটা আমার বলার কথা। কেউ একমত হবে কিনা আমি জানি না। না, ধন্যবাদ হিরণদা। আমরা এবার একটু তুগলক প্রসঙ্গে আসবো, আমি স্যারের কাছে আসবো, দেবেশ স্যারের কাছে। যে একটা জিনিস জানতে খুবই ইচ্ছা করে যে এত টেক্সটের মধ্যে, গিরিশ কানাডের অনেকগুলো টেক্সট আছে, কেন তুগলক বেছে নিয়েছিলেন? মানে এটা কি কোনো বিশেষ কারণ, মানে কি কি জন্য তুগলক বেছে নিয়েছিলেন, এটা কি মানে আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন। তুগলক কেন বেছে নিয়েছিলাম? তুগলকের আগে কিন্তু গিরিশ কানাডে আর একটা নাটক করেছিলাম, সেটা হচ্ছে হায়বাদন। তো যখন আমি হায়বাদন করি তখনই সেই সময়টা অনেক 3টে নাটক ভেবেছিলাম পরপর করবো, তার মধ্যে আগে এটা তুগলকটা করা হয়ে গেছে, এই হায়বাদন করা হয়ে গেছে। তো তুগলকটার কারণটা যেটা, সেটা টেক্সটের মধ্যেই আছে। কেন কারণ, আসলে আমার খুব ওই ইন্টারেস্টিং যে জায়গাটা তুগলকের সবসময় লাগে, যে একটা মানে যেভাবে একটা বাইনারি তুগলকের সম্পর্কে আমাদের তৈরি করা আছে, যে মানে আমাদের যে একটা মানে ওরিয়েন্টালসদের চোখে তো একরকম ভাবে ইতিহাস কে দেখানো হয়, বা ইতিহাসকে একটা বাইনারি তৈরি করা, হিরো ভিলেন, সেই যে ওরিয়েন্টাল ভিউ পয়েন্ট, তার বাইরে গিয়ে কিন্তু গিরিশ কানাডের তুগলক নাটকটা লেখা। এবং একটা মানে তুগলক সবসময় একটা যে যেটাকে বলা যেতে পারে একটা মানে আমরা যেটাকে বলি প্রাতিষ্ঠানিক যে ইতিহাস, এবং যে আমাদের জ্ঞানের যে সোর্স, সেটাকে সবসময় কোশ্চেন করবে। তো সেই কারণের জন্য আমার তুগলকটা বাছা। আর ইয়ের ক্যারেক্টারের জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে, যে মানে যে কারণের জন্য তুগলক চরিত্রটা আমার কাছে খুব জানতো, যে কনস্ট্যান্টলি একটা ডিসকোর্স, একটা কলোনিয়াল হিস্টোরিয়ানরা যেভাবে একটা যেভাবে একটা ইতিহাসকে দেখাতে চাইছেন, তার বাইরে গিয়ে আমরা আরেকটা তুগলককে গিরিশ কানাডের নাটকে খুঁজে পাই। তো সেই সবটা মিলিয়ে আমার টেক্সটটা খুব মানে কন্টেন্টের জায়গা থেকে খুব ইন্টারেস্টিং লেগেছিল। আর একটা জিনিস যেটা চ্যালেঞ্জিং লেগেছিল, সেটা হচ্ছে যে 13টা সিন রয়েছে, তো এই 13টা দৃশ্যের যে মানে এটা অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক চলন আছে। যদি মানে নাটকটাকেও খুঁটিয়ে পড়ে তাহলে দেখবে যে অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক চলন আছে।
এইটা একদম একটা মানে এই চলনটা আমার কাছে খুব মানে খুব ইন্টারেস্টিং একটা ওয়েভের মতো লেগেছিল নাটকটা পড়তে গিয়ে, যে তার মধ্যে দুজন ঢুকে পড়ে, তারা বেসিক্যালি চোর, এবং একটা নাটকটার পুরো আর একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো গপ্পটাকে তুগলকটাকে দেখতে পাই। আর সংলাপগত জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে খুব ইন্টারেস্টিং মেটাফর্স রয়েছে তুগলকের মধ্যে, যেমন রনিং সংলাপের মধ্যেই বহুবার অ্যানিমাল, সব থেকে তুগলকের খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আছে সেটা অসংখ্য অ্যানিমাল মেটাফর আছে। যদি কেউ তুগলকটা আবার বললো এটা খুঁটিয়ে পড়লে দেখা যাবে যে ওই দাবা খেলার একটা দাবার যেটা রনি বলছিল, ওটা একদম ওই জীবনের সঙ্গে একটা লাইফের একটা মেটাফর হিসেবে গোটা নাটক জুড়ে কাজ করে। বরণীর রেসপেক্টে বলে যে মৃতের ছায়া নিয়ে দাবা খেলা, কনটেক্সটে আছে। আবার নাজিবের ক্ষেত্রে বলা হয় যে রক্ত মাংসের ঘুটি। আর ওই যে সৎমা বলে, সমস্ত অ্যানিমাল রেফারেন্স, অহংকারী গাধা, হ্যাঁ, যখন ইয়েকে বলে যে তো এরকম কপাল যেন কুকুরেরও না হয়, বা যখন রতনকে বলে রক্তাক্ত এক সজারু, সব অ্যানিমাল মেটাফর আসে। প্রহরীরা যখন বর্ণনা করতে থাকে তখন বলে রাস্তা যেন একটা সরু সাপ, কেল্লাটা যেন একটা সুরঙ্গ, যেন অজগরের মতো। তুগলকের একদম ওই শেষের দিকের একটা প্রায় একটা মানে মনোলগের মধ্যে একা বলে যায়, তার মধ্যে বন্য নেকড়ে আসছে, ব্যাধির মৌচাক আসছে, শকুন আসছে, রক্তাক্ত পাকে শুয়োরের মতো পড়ে থাকা আছে। আজম আর আজিজ যখন শেষে গিয়ে ওরা একদম শেষে, তখন আজম বলে হচ্ছে যে তামার শিক্ষাগুলো যেন উইয়ের ঢিপি, বা একদম ওই কনটেক্সটে যায় যে গোলাপবাগটা যেন একটা আইডিয়াল স্টেট, সেখান থেকে ওটা একটা প্র্যাকটিক্যাল রিয়েলিটি, ওইটা গোলাপবাগটাকে জঞ্জাল রাখার জায়গা হয়ে গেছে। এই যে অসংখ্য মেটাফর গোটা টেক্সট জুড়ে রয়েছে, সেইটা আমাকে খুব টেনেছিল। সবটা মিলিয়ে কন্টেন্ট, অনেকগুলো স্পেসের অ্যাসোসিয়েশন, ইউজ অফ মেটাফোর্স, অ্যান্ড এবং সর্বোপরি আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে অনুবাদটা আমি কাজ করেছিলাম চিত্তরঞ্জন ঘোষ, স্বপন মজুমদার, এইটা কিন্তু অনেক, বাংলাটা কিন্তু একটু পুরনো বাংলা, কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে সংলাপগত জায়গাতে আমরা আধুনিক বাংলায় কথা বলবো না, ফলে রনিদের সংলাপের ক্ষেত্রে ওই পুরনো বাংলার যে ধাঁচা, যা স্ট্রাকচার, সেইটাকে রেখেই আমরা করেছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে মূল টেক্সট মানে ইংরেজি পড়েছিলাম, হিন্দিতেও একটা পড়েছিলাম, যে তার যে একটা অদ্ভুত কাব্যময়তা রয়েছে, যেটা শঙ্খ ঘোষও বলেছেন যে হরিবদনে তো আছেই, সব নাটকেই আছে, তার মধ্যে যে এই যে একটা কোথাও ওনার লেখাটার মধ্যে হঠাৎ করে একটা কাব্যময়তা ঢুকে যাচ্ছে, আবার তার পাশাপাশি আর একটা লেয়ার রয়েছে যেটা খুব মানে কথ্য, আমরা আজকের দিনের কথা ঢুকে যাচ্ছে না। আজম আজিজ যখন কথা বলছে আজকের দিনের কথা বলছে, কিন্তু তুগলক যখন কথা বলছে তখন কখনো আজকের দিনের কথা বলছে, কখনো একদম কাব্যের ভাষায় ট্রান্সফার করে যাচ্ছে। এই মজাটাও একটা আমাকে ইন্সপায়ার করেছিল কাজটা করার জন্য। এই অনেক কিছু মিলেমিশে আর কি। আচ্ছা দেবেশ দা, এখানে একটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করবো, আমি তুগলক প্রায় 4-5 বার দেখেছি। একজন আর্টের ছাত্র হিসেবে সঞ্চয়ন আমার থেকে একটু সিনিয়র, দুজনে আলাদা কলেজ, অসম্ভব ভালো সেট তো বটে, কিন্তু আমি শুধু একটা জিনিস তোমার থেকে জানতে চাইবো, যখন প্রথম নাটকটা পড়া হলো, একটা সেট তো একটা ভাবা হয়, সেটা কি তোমার কোন রকম মাথায় ছিল যে এইরকম প্রথমে পিলার দিয়ে শুরু হবে, দিল্লি থেকে যখন সেকেন্ড হাফে যাবে তখন সেটা গোড়াতে যে সেট ভাবিনি কিছু। আমি যেভাবে কাজ করি, আমরা যেভাবে যেটা হিরণদা বললেন, আমার কাছে পুরো জিনিসটা খুব আনসার্টেন, অনিশ্চিত। আমরা অবজেক্ট নিয়ে কাজ করি। রনির মনে আছে হয়তো প্রথম দিনের রিহার্সাল রিডিং এ আমরা যখন প্রথম স্পেসটাতে গেলাম, আমার মনে হয়েছিল যে কতগুলো পিলার আছে, আর কিছু না, কতগুলো পিলার সারাক্ষণ ধরে স্পেসে বেঁকে চলে যাচ্ছে বলে, আর কিচ্ছু না। তাহলে আমরা কতগুলো ওই পুরনো কিছু পিলার ছিল, সেই পিলার গুলোকে স্পেসে ফেললাম, কিছু বক্স ছিল যেগুলো পাল্টাতে পারে, কিছু নততল ছিল, এইগুলোকে ফেলে তারপরে কি জানি না, অভিনেতারাও জানে না, আমিও জানি না, আমরা স্পেসে গেলাম, ওইগুলোকে ফেললাম, ফেলার পর সঞ্চয়ন বললো যে তাহলে এটাকে, আমি তোমাকে বলো তুমি কিভাবে পিলারগুলোকে দেখছো, আমি বললাম যে একটা আমি দেখছি মানে দিল্লিতে, আর একটা দেখছি দৌলতাবাদে, অর্থাৎ রাজধানী যখন শিফট করছে তার আগে ওর যে
ও যে চাইছে একটা কোনো জায়গায় একটা স্ট্রাকচারাল একটা জায়গা তৈরি করতে, এবং তার ব্যর্থতার জায়গা থেকে ও যখন ইয়েকে এই শেষ খুনটা করে যখন বলে যে না পুরোটা দৌলতাবাদে আমি রাজধানী শিফট করে নিয়ে যাব, এই জায়গাটার চলনটার মধ্যে দুটো প্যাটার্ন আছে। তখন সঞ্চয়ন আমাকে বললো আচ্ছা তাহলে কি এমন করা যেতে পারে যে একটা আমরা একদম এটা একটা এক্সকাভেশনের মতো করে, এটা ইতিহাস খোঁড়ার মতো করে একটা দিক আমরা ওই সমস্ত মেজারিং অফ স্পেস, তার ডায়াগ্রামেটিক জায়গা, আমরা সেটাকে একদম হিস্ট্রিটাকে আমরা একটা ম্যাপিং করব, আর একটা দিক থাকবে একদম ইসলামিক কালচারের যে আমাদের যে মোটিভ গুলো রয়েছে মোটিভগুলো। তারপরে যদি খুব খেয়াল করে দেখা যায় প্রথমার্ধে যতক্ষণ পর্যন্ত দৌলতাবাদ শিফট না করছে ততক্ষণ পর্যন্ত আমরা ইউজ করেছি কিন্তু একদম পুরনো মেটাফর গুলো, ইসলামিক যত মেটাফর আছে, আর্কিটেকচারাল মেটাফর যতগুলো আছে, ওই আর্কিটেকচারাল মেটাফর গুলোকেই ব্যবহার করা হচ্ছে স্পেসের মধ্যে। কিন্তু যে মুহূর্তে আমরা শিফট করে যাচ্ছি দৌলতাবাদে, সেই মুহূর্তে যেন একটা পুরো জিনিসটা খুঁড়ে তার মাপযোগ করে কেউ একটা জিনিস আবিষ্কার করার চেষ্টা করছে। তো এটা পুরোটা প্রসেসটা হতে হতে গেছে। মানে ফার্স্ট সেকেন্ড হাফে আমার মনে হলো যে সেকেন্ড হাফে যখন পর্দাটা খোলে তখন পুরো জিনিসটা ভেঙে একটা জায়গায় জড়ো হয়ে গেছে, কোনো আর নেই। মানে বোঝা যাচ্ছে যে এতক্ষণ ধরে যে স্ট্রাকচারটা, একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল, যে একটা রস্ট্রাম, কতগুলো পিলার বা একটা খুব ডেফিনিট কিছু স্পেস প্রথমার্ধে তৈরি করা আছে। সেকেন্ড হাফে স্পেসটা ডেফিনিট নেই। সেকেন্ড হাফে প্রথম শুরুটাই হয় সমস্ত সেট গুলোকে, সমস্ত যা অবজেক্ট গুলো আছে অবজেক্ট গুলোকে একটা জায়গায় জঞ্জালের মতো পড়ে গেছে, এবং এই শিফট করছে তারা, পুরো মানুষগুলো ওই পুরো অবজেক্ট গুলোকে ধরে তারা শিফট করছে অ্যাজ ইফ একটা পুরো মাইগ্রেশন চলে দিল্লি থেকে দৌলতাবাদ। তারপর আবার দৌলতাবাদে যখন যাচ্ছে তখন স্পেসটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কখনোই স্পেসটা জোড়া লাগে না। শেষে গিয়ে একটা হাইব্রিডাইজ স্পেস তৈরি হয়, যেখানে রনি মানে যখন তুগলক শেষে গিয়ে রনি ওটাকে ইউজ করার একটা স্পেস আছে, ও একটা বড় থাম আর তার উপর একটা থাম থাকে, একটা টি এর মতো করে এরকম একটা থাম থাকে, ওইটাকেও ঘুরিয়ে দেয়, বলে চলো আমরা আবার দিল্লি ফিরে যাই। তখন ওই পুরো স্পেসটা আবার একটা ডেফিনিটিভ স্ট্রাকচারের দিকে যাওয়ার চেষ্টা করে। এইরকম ভাবে এটা কিন্তু সবটাই করতে করতে যাওয়া হয়েছে। মানে আগে থেকে যে খুব একটা ডেফিনিট ছবি, সেট ডায়াগ্রাম, স্কেচ, আমি এই পদ্ধতিতে এখন যাইও না দীর্ঘদিন ধরে, এই ড্রিমের সময় হয়েছে, হিরণদা রয়েছে, ওই এটা হলো, হিরণদা বলে এখানটাকে এইটা করে দাও, তাহলে একটা ঝাঁটা, তাহলে ঝাঁটাটা এইটা করে দিই, তাহলে এখানটা গর্ত করে দাও। মানে যেভাবে চলতে চলতে যাবে সেইভাবে আমাদের হবে আর কি। এইটাই হচ্ছে আর কি তৈরির ইতিহাস। আচ্ছা মাল্যবান, তুমি রনিদাকে কিছু একটা বলবে আমাকে বলছিলে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে রাজাবাবুর কাছে, যে তুগলক, আমার মানে প্রশ্নটা খুব স্পেসিফিক, যে তুগলক এবং পরবর্তীতে রিসেন্ট মানে লকডাউনের আগেই যে নাটকটা দেখেছি সেটা সেরাফগান যতগুলো শো হয়েছে মোটামুটি আমি দেখেছি সবকটাই। তা এই ধরনের চরিত্র মঞ্চে উপস্থাপন করার সময় অভিনেতা হিসাবে কি আপনি আলাদা করে কোনো প্রস্তুতি নেন, বা এমন কিছু জিনিস বা উপকরণ যেগুলো আপনাকে সাহায্য করে তুগলক বা সেরাফগান এই ধরনের চরিত্রগুলোকে অভিনেতা হিসাবে মঞ্চে উপস্থাপন করতে আলাদা করে? প্রথমত তুগলক আর সেরাফগানের মধ্যে খুব গোদাভাবে একজন রাজা আর একজন সাজা রাজা, কাজেই দুটোর মধ্যে নামের সাথে ইতিহাস জড়ানো মানেই দুটোকে এক জায়গায় ফেলা যায় না, দুটো ঐতিহাসিক নাটক নয়। আর লার্জার দ্যান লাইফের একটা ব্যাপার থাকতে পারে, হয়তো প্রস্তুতি ওরকম ভাবে তো যতটা হয় নাটকটা বারবার পড়া, মানে নাট্যকার সম্বন্ধে খানিকটা পড়া, নির্দেশকের সাথে মানে বারবার করে আলোচনা করা যে সে এই নাটকটার মধ্যে দিয়ে এখন যে মঞ্চস্থ হবে সেটা সে কোন ইন্টারপ্রিটেশন বা কোন কথাগুলো কমিউনিকেট করতে চাইছে। সেটা হতে পারে এর আগের প্রোডাকশন থেকে বদলে যেতে পারে, বা সৌমিত্র চট্টোপাধ্যায় বলতেন একজন অভিনেতা তার কাজ হচ্ছে খানিকটা ডিটেকটিভের মতো, বিভিন্ন লাইন খুঁটিয়ে পড়ে তার থেকে বিভিন্ন ইঙ্গিত তুলে এনে সেটার একটা রূপ দেওয়া। যেরকম স্যার লরেন্স অলিভিয়ার একসময় ওথেলো পড়েছিলেন, পরে যখন তিনি ইয়াগো পড়েন তখন তিনি ব্যাখ্যা করেছিলেন ইয়াগোকে এভাবে যে ইয়াগোকে হোমোসেক্সুয়াল হিসেবে দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন নইলে তার কি মাথা ব্যথা বারবার ডেসডেমোনার সাথে ওথেলোর প্রেমটা তিনি মানে ইয়াগো ভেঙে দিতে চাইছে। কাজেই তার নিজস্ব একটা যৌন স্বার্থ সেখানটায় জড়িয়েছিল।
তা এটা তো পূর্ববর্তী ব্যাখ্যা নয়, এটাকে নতুন ভাবে ভাবা হলো। তা আমার ধারণা প্রত্যেকেই যখন নাকি নতুন করে একটা প্রোডাকশন করেন, নির্দেশক, অভিনেতা এবং সাথে অন্যান্য যারা আরো কলাকুশলীরা জড়িয়ে থাকেন, যারা সেট করছেন, লাইট করছেন, সবাই চান কিছু একটা ইন্টারপ্রেট করতে, যেটা নতুন ভাবে হয়তো একটা আলো ফেলবে, নতুন একটা দিক খুলে দেবে। এবং যত আধুনিকতা বেড়েছে তত তো জটিল ভাবে আমরা ভাবার চেষ্টা করেছি, জটিল ভাবে কোনো একটা তত্ত্বকে খুব সরল ভাবে কমিউনিকেট করার চেষ্টা করেছি। তা সেই কাজটা যখন চলতে থাকে তখন ওটা ওই প্রসেসের মধ্যে দিয়ে দিয়ে যায় যে আমরা আর কিভাবে জটিলতাকে ঠিকঠাক করে দর্শককে খুব পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারি যে আমরা এই কথাগুলো বলতে চাইছি, বা এই ইঙ্গিতগুলো রাখতে চাইছি, বা এই ধারণাগুলো ধরিয়ে দিতে চাইছি। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, তুগলকে মার সাথে, তুগলকের সৎমার সাথে তুগলকের যে একটা অবৈধ সম্পর্ক থাকতে পারে, তার একটা ইঙ্গিত আমার মনে হয়েছিল আমি খুঁজে পাচ্ছি যখন নাকি পুরো ষড়যন্ত্রটা মার দিক থেকে ধরা পড়ে যাওয়ায় তুগলক মাকে তিরস্কার করে এই বলে, সৎমাকে তিরস্কার করে এই বলে যে একজন কসবির থেকেও বেশি ঘৃণ্য তুমি। এবার এই যে একজন প্রস্টিটিউটের সাথে তুলনা করা হচ্ছে, প্রস্টিটিউট কি করে, তার দেহের বিনিময়ে সে কোনো সুযোগ সুবিধে চায়। শুধু এই ধারণাটুকু থেকে এই ইঙ্গিতটাকে কিন্তু অনেকটা স্পষ্ট শরীরী চেহারা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, যেটা তার পূর্ববর্তী অন্যান্য প্রোডাকশনে দেবেশ সেটা আরো ভালো করে বলতে পারবে, কারণ দেবেশ আমায় প্রস্তাব দিয়েছিল যে অন্যান্য এর আগে যে বিখ্যাত প্রোডাকশন গুলো হয়ে গেছে তার কিছু ফুটেজ আমার কাছে রয়েছে, তুমি কি চাও একবার দেখে নিতে? আমি বলেছিলাম না, আমি আমার মতো করি, তুমি গাইড করো বাইরে থেকে যে তুমি যা চাইছো তার সাথে আমার চরিত্রায়ন মিলছে কিনা। তা এই উদাহরণ হিসাবে এই কথাটা বললাম এই জন্যে, এর আগে সম্ভবত এতটা স্পষ্ট করে কখনো এই ইঙ্গিতটাকে আনা হয়নি, কিন্তু আমার এই লাইনটা থেকে মনে হয়েছিল আমি খুঁটে পেয়েছি এই ক্লুটা, যেখান থেকে দেখানো যেতে পারে যে তার সাথে তার অবৈধ সম্পর্কটা একদম শুধু স্নেহ ভালোবাসা বাৎসল্যের বাইরেও কিছু। সেটাকে খুব শৈল্পিক একটা চেহারা দিয়েই ইঙ্গিতটা রাখা হয়েছে, কিন্তু সেই ইঙ্গিতটা অনেক তীব্র, অনেক স্পষ্ট করে আমরা আমাদের তুগলকে তুলে ধরি। তা যদি প্রস্তুতি বলো তাহলে এরকমই, খানিকটা তার আগে পড়াশোনা, আর বাকিটা ওই দেবেশ যে এক্সকাভেশনের কথা বললো ওইরকম ভাবেই চরিত্র এবং নাটকটাকে খুঁড়তে খুঁড়তে যাওয়া, যে আরো কত গভীরে যাওয়া যায়, আরো কত জটিল দ্বন্দ্ব তুলে আনা যায়। বিশেষ করে তুগলক তো ভীষণভাবেই একটা কন্ট্রাডিকশনের নাটক, সেরাফগানও তাই, কিন্তু সেরাফগানের কন্ট্রাডিকশনের আর তুগলকের কন্ট্রাডিকশনের ধরন একেবারে আলাদা, এবং আধুনিকতার একটা বড় জোরের জায়গা বলবো না, একটা দুর্বলতা বলো বা বৈশিষ্ট্য বলো, সেটা তো এই কন্ট্রাডিকশন, প্রত্যেকটা মানুষই দ্বিধাদীর্ণ। সেইগুলোকে আমরা চেষ্টা করি যখন নাকি কোনো প্রোডাকশন করা হচ্ছে তখন আরো কত অমুক কত নিখুঁত ভাবে করে তোলার চেষ্টা করা যায়। এটা একটা জার্নির মতো, কখনোই তো শিল্পে অমুক বা নিখুঁত কিছু হয় না, কিন্তু নাটকে যেই সুবিধাটা থাকে যেটা ফিল্মে থাকে না, যে আমরা প্রত্যেক দিন দেবেশের অজস্র প্রোডাকশনে, আমি 3টে প্রোডাকশনে কাজ করেছি, নিজে দেখেছি যে ও যেভাবে ভেবেছিল 2-3টে শো যাওয়ার পরে ও শেষটা বদলাচ্ছে, বলছে এটাকে এরকম করো না, বা অভিনেতা হয়তো কোনো একটা লাইনের নতুন কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে। এটা শুধু আমাদের নয়, সারা পৃথিবী জুড়ে সর্বত্রই এটা হয়। প্রত্যেক রজনীতে ওই বিভিন্ন মাত্রা বদলাতে থাকে, বিভিন্ন এক্সপেরিমেন্টেশন চলতে থাকে, আরো বেশি করে ওই জটিলতাটা দর্শকের কাছে আরো কি করে সহজে পৌঁছে দেওয়া যাবে, তার কাছে কমিউনিকেট করা যাবে, সেই প্রচেষ্টা চলতে থাকে। কাজেই সেরকম ভাবেই চলেছে। মোটামুটি আমরা প্রায় ঠিক রনিদার ভাষাতে এক্সকাভেশনের মাধ্যমে আস্তে আস্তে আমরা গিরিশ কর্নাডের অনেক কিছু জানতে পারলাম। অচেনা মুখ, চেনা মুখ, অচেনা উন্মোচন। সত্যি গিরিশ কর্নাডের অনেকগুলো দিকই আমাদের অজানা ছিল, সেই পোর্ট্রেট থেকে শুরু করে ওনার দেবেশদার কাছে আজকে বেশ নতুন রকম ভাবে গিরিশ কর্নাডকে আমরা জানলাম। আর
হিরণ দত্তের চিরাচরিত এই ভঙ্গিতেই আমাদের এতদিন ধরে আনন্দ দিচ্ছেন ছবি এঁকে এবং কথা বলে। হিরণদাকে আর নতুন করে কি বলবো। আর তবে সব থেকে আজকে আমাদের পাওয়া বোধহয় দেবেশদার তো আমাদের ভীষণ ক্লোজ, আমাদের অনেক দিনের সম্পর্ক। রনিদার যে বিভিন্ন অভিজ্ঞতা তুগলক করতে গিয়ে, সেটাও কিন্তু আমরা আগে কখনো শুনিনি, যেটা আজকে প্রথম শুনলাম। এবং সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানটা, যার নাম চেনা মুখ অচেনা উন্মোচন, সত্যি হয়তো অচেনা কিছু উন্মোচিত হলো আমাদের কাছে, যেটা ভবিষ্যৎ বললো। শোভন যে এখন এক্ষুনি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে ও নিজস্ব একটা কাজে, সেও কিছু ভালো ভালো কথা বলে গেছে কৃষ কার্ডার সম্পর্কে, কৃষ কার্ডার নিয়ে। সেগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, আশা করি পরবর্তীকালে আমরা ইংলিশ কর্নাটকার নতুন ভাবে জানতে পারবো, তার আরো অনেক দিক আমাদের কাছে উন্মোচিত হবে। তো এই বলে আমি তাপড়া ফিল্মস আর আর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কাউকে স্পর্শ করতে না পারে, এটাই আমার সব থেকে আগে কামনা। অতিবাড়ি থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, দূরে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।